চার্জারটা লাগা রাখবো নাকি? ওয়ালাইকুম আসসালাম। তোমরা জয়েন করো তাড়াতাড়ি। আমরা শুরু করব আজকে তোমাদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর সিলেবাস আলোচনা শেষে প্রথম যে বিষয়টা এসছে সেটা হলো বৈশ্বিক ইতিহাস। সেই বৈশ্বিক ইতিহাস সৃষ্টি হয়েছিল 1914 থেকে 1918 পর্যন্ত সংগঠিত যুদ্ধের প্রতিক্রিয়ার ফল হিসাবে 1919 সালে লিগ অফ নেশনস গড়ে ওঠার মধ্য দিয়ে, অর্থাৎ এর আগে বিশ্বের জাতিগুলো কখনোই এক জায়গায় আসার প্রয়াস পায়নি। এর আগে হয়তোবা হয়েছিল 3-4টা দেশের মধ্যে একটা অ্যালায়েন্স হয়েছে, সেটা তাদের নিরাপত্তার ভাবনা ছিল। কিন্তু 1919 সালে যেটি করা হয়েছে সেটা হলো বিশ্বের নিরাপত্তার ধারণাকে সামনে নিয়ে এই যে বৈশ্বিক ইতিহাস শুরু হলো প্রথম বিশ্বযুদ্ধের মধ্য দিয়ে। এখন আমরা প্রিলিমিনারির জন্য প্রথম বিশ্বযুদ্ধের কি কি তথ্য আলোচনা করব, কি কি তথ্য আমরা পড়ব। তবে আমাদের যে কথাটা একটু মনে রাখতে হবে সেটা হলো আমাদের কিছুটা জায়গা আছে যেগুলো একটু বোঝার ব্যাপার। না বুঝলে তথ্যগুলো মনে থাকে না। আমাদের যদি জিজ্ঞেস করা হয় জার্মান জাতির জনক, আমার ধারণা তোমরা জানো, অটো ভন বিসমার্ক। আমাদের যদি একটু না জানি যে অটো ভন বিসমার্ক কিভাবে জার্মান জাতির জনক হলেন, তারপর বিশ্ব ইতিহাসে এই জার্মানি 1870 সালে যেটাকে বলে রিইউনিফিকেশন অফ জার্মানি বা জার্মানির পুনঃ একত্রীকরণ, এই জার্মানির পুনঃ একত্রীকরণের মধ্য দিয়ে আজকে যে আধুনিক জার্মানি
সেটি যাত্রা শুরু হয়েছে নতুন সংবিধানের আলোকে 1871 সালে। এই জার্মানির প্রথম নির্বাহী ক্ষমতায় এসছেন অটো ভান বিসমার্ক এবং তার পদবিটা হলো চ্যান্সেলর। এখন তোমরা জানো যে বিশ্বের বিভিন্ন দেশে সরকার প্রধানের পদবি কোথাও প্রধানমন্ত্রী, কোথাও প্রেসিডেন্ট, আবার কোথাও বাদশাহ এরকম রয়েছে। কোথাও আমরা চ্যান্সেলর এইটা শুনি হলো প্রথমত জার্মানির ক্ষেত্রে, দ্বিতীয়ত শুনি অস্ট্রিয়ার ক্ষেত্রে। আমরা একটু ছোট্ট করে জেনে নেব এই জায়গাটা। সেটা হলো 1861 সালে প্রিন্স অটো ভান বিসমার্ক তিনি জার্মানির একটা রাজ্য প্রুশিয়ার প্রধানমন্ত্রী হয়েছেন। তাহলে তোমরা একটু মনে রাখো যে 1861 সালে তোমার অটো ভান বিসমার্ক প্রুশিয়ার প্রধানমন্ত্রী হয়েছেন। এই প্রুশিয়ার প্রধানমন্ত্রী হয়ে তিনি দুটো সিদ্ধান্ত সামনে এনেছিলেন। একটা হচ্ছে জার্মান জাতির ঐক্য করবেন, অর্থাৎ তখন সমগ্র জার্মান জাতি নানা ভাগে ভাগ ছিল। এই ভাগগুলো ঐতিহাসিকভাবে চলে আসছে। একসময় রোম সম্রাটদের দখলে ছিল জার্মানি। তখন রোম সম্রাটেরা সমগ্র জার্মানিকে 360টা রাজ্যে বিভক্ত করে অস্ট্রিয়াকে সেকেন্ড ক্যাপিটাল ঘোষণা করে শাসন করত। এরপর 1797 সালে ফরাসি সম্রাট যিনি নেপোলিয়ন বোনাপার্ট, তিনি জার্মানিকে দখল করে নেন। জার্মানিকে দখল করার পর তিনি সমগ্র জার্মানিকে 39টা রাজ্যে ভাগ করেছিলেন এবং এই 39টা রাজ্যের মধ্যে সবচেয়ে শক্তিশালী রাজ্য ছিল প্রুশিয়া এবং অস্ট্রিয়া। প্রুশিয়া এবং অস্ট্রিয়া। তো এখন এই প্রুশিয়ার প্রধানমন্ত্রী হয়ে তিনি এই যে 39টা রাজ্য বিভক্ত হয়েছে যেটি নেপোলিয়ন করেছেন তাকে ঐক্য করতে চেয়েছিলেন। এর আগে নেপোলিয়ন একটা কাজ করেছিলেন, এই 39টা রাজ্যকে তিনি স্বাধীনতা দিয়েছিলেন এবং তিনি এই 39টা রাজ্যকে নিয়ে কনফেডারেশন অফ দ্য রাইন অর্থাৎ একটা কনফেডারেশন করেছিলেন। তারপর 1815 সালে সম্মিলিত ইউরোপীয় বাহিনীর সাথে নেপোলিয়নের বেলজিয়ামের ওয়াটারলুতে যুদ্ধ হয়। আর সেই ওয়াটারলু যুদ্ধে নেপোলিয়ন পরাজিত হলে জার্মানি মুক্ত হয়ে যায়। দেন জার্মানির এই 39টা রাজ্য তারা একখানে হয়ে কনফেডারেশন ভেঙে দিল। এই যে কনফেডারেশনের মধ্য দিয়ে জার্মানির রাজ্যগুলোর মধ্যে যে ন্যূনতম ঐক্য ছিল সেই ঐক্যটা ভেঙে গেল। এরপর অটো ভান বিসমার্ক এই জার্মানির
বিভিন্ন রাজ্যগুলোকে একত্রিত করার উদ্যোগ নেন এবং তিনি সফল হন। আর এই একত্রিত করতে গিয়ে তিনি 1864 সালে প্রথমে যুদ্ধ করেছিলেন ডেনমার্কের রাজার সাথে, দ্বিতীয় তিনি যুদ্ধ করেছেন অস্ট্রিয়ার সাথে। এই অস্ট্রিয়া কিন্তু জার্মান ভূখণ্ড এবং বিসমার্ক যুদ্ধ করে অস্ট্রিয়াকে পরাজিত করে তাকে জার্মান ভূখণ্ড থেকে পৃথক করে দিয়েছিল। দেন অস্ট্রিয়া হাঙ্গেরির সাথে কনফেডারেশন করে, নাম হয়ে যায় অস্ট্রো হাঙ্গেরি। তোমরা অনেকদিন শুনবা অস্ট্রো হাঙ্গেরি। প্রথম বিশ্বযুদ্ধের পর 1919 সালে এই অস্ট্রো হাঙ্গেরি কনফেডারেশন মিত্র শক্তি প্যারিস পিস কনফারেন্সে এটা ভেঙে দিয়ে আবার অস্ট্রিয়া হাঙ্গেরি হয়ে যায়। এই যে কথাগুলো বলছি, ওই যে 1866 পর 1870 সালে বিসমার্ক যুদ্ধ করে ফ্রান্সের সাথে। এই যে তিনটি যুদ্ধ করার মধ্য দিয়ে 1870 সালে অটোমান বিসমার্ক জার্মানির ঐক্য করে। তাহলে এখন আমাদের যদি বলে যে আজকে যে জার্মানির যাত্রা শুরু, সেটা হবে 1871 সাল। তাহলে আমরা এটুকু তো মনে রাখবো, ছোট করে লিখে রাখতে পারো, আমি পিডিএফ এ দিব এগুলো সব। 1871 সালে আধুনিক জার্মানির যাত্রা, তারপরে বিসমার্ক প্রথম চ্যান্সেলর, আচ্ছা, এবার যেটা তোমরা একটু মনে রাখবে সেটা হলো জার্মান জাতির ঐক্য করতে পারায় বিসমার্ককে জার্মান জাতির জনক, জার্মান জাতির জনক আখ্যা দেওয়া হয়। এই সময় জার্মানির রাষ্ট্রপ্রধানের দায়িত্ব দেওয়া হয়, সেই পদটা হলো জার্মান ভাষায় কাইজার। আমরা যাকে বলি সম্রাট, ওরা বলে কাইজার। এই কাইজার করা হয় প্রথম উইলিয়ামকে, প্রথম উইলিয়াম। তাহলে আমরা এইটুক জানলাম যে অটোমান বিসমার্ক জার্মান জাতির ঐক্য করেছেন এবং তিনি জার্মানির প্রথম চ্যান্সেলর, তিনি জার্মান জাতির জনক, এবং প্রথম উইলিয়াম জার্মানির প্রথম কাইজার। আর ওই যে অস্ট্রিয়া, তাদেরও কিন্তু সরকার প্রধানের পদবি চ্যান্সেলর। অর্থাৎ পৃথিবীতে এই দুটো জাতি, অস্ট্রিয়া এবং জার্মানির সরকার প্রধানের পদবি হলো চ্যান্সেলর। যেমন একবার বিশেষ আসলো, জার্মানি ছাড়া জার্মান ভাষায় কথা বলে কোন দেশের মানুষ? তোমরা জানবে অস্ট্রিয়ার 97% মানুষ জার্মান ভাষায় কথা বলে। বাস, এই যে জার্মানির ঐক্য করা এবং জার্মান ভূখণ্ড থেকে অস্ট্রিয়াকে বিচ্ছিন্ন করে দেওয়া। এইবার বিসমার্কের যে দ্বিতীয় উদ্দেশ্য ছিল সেটা হলো শক্তিশালী জার্মানি গড়ে তোলা, শক্তিশালী জার্মানি গড়ে তোলা। এখন এই শক্তিশালী জার্মানি গড়ে তোলার জন্য তিনি কি উদ্যোগ নিলেন, সেক্ষেত্রে তোমরা একটু মনে রাখতে হবে, বিসমার্ক তিনটি যুদ্ধের মধ্য দিয়ে জার্মানির ঐক্য করেছেন, কিন্তু তিনি জার্মানিকে শক্তিশালী করার জন্য যুদ্ধ না করার নীতি গ্রহণ করেছেন। এখন 1870 সালে তিনি ফ্রান্সকে পরাজিত করে জার্মানি ঐক্য করেছিলেন। এখানে আসলে অনেক আলোচনার সুযোগ আছে আমাদের, যেহেতু
সময় সংক্ষিপ্ত, সেজন্য করতে পারছি না। শুধু এইটুকু একটু মনে রাখো যে 1870 সালে ফ্রান্সকে পরাজিত করে তিনি জার্মানির ঐক্য করেছিলেন। তাহলে ফ্রান্স পরাজয়ের প্রতিশোধ নিতে চাইবে, আর যদি পরাজয়ের প্রতিশোধ নিতে চায় তাহলে জার্মানিকে যুদ্ধের সাথে জড়াতে হবে। এই কারণে অটোমান বিসমার্ক সিদ্ধান্ত নিলেন ইউরোপীয় রাজনীতি থেকে ফ্রান্সকে বিচ্ছিন্ন করে দিতে হবে। ইউরোপীয় রাজনীতি থেকে ফ্রান্সকে বিচ্ছিন্ন করে দিতে হবে। এই বিচ্ছিন্ন করার লক্ষ্যকে সামনে রেখে পৃথিবীর ইতিহাসে প্রথম এই অটোমান বিসমার্ক পাওয়ার অ্যালায়েন্স বা মৈত্রী জোট গড়ে তুলেছিলেন। বিসমার্ক প্রথমে, অর্থাৎ এই যে জার্মানি, সে অস্ট্রো হাঙ্গেরির সাথে দ্বৈত চুক্তি করে পৃথিবীর ইতিহাসে প্রথম পাওয়ার অ্যালায়েন্স, এই পাওয়ার অ্যালায়েন্স আমরা বাংলায় বলছি তোমার মৈত্রী জোট। এর অর্থটা হলো যারা পাওয়ার অ্যালায়েন্স করবে, যারা মৈত্রী জোট চুক্তি করবে, তার মূল কন্ডিশনটা হলো যদি আমরা কেউ তৃতীয় পক্ষ দ্বারা আক্রান্ত হই তাহলে ধরে নেব আমরা উভয় আক্রান্ত হয়েছি এবং আমরা সম্মিলিতভাবে প্রতিরোধ করব। তাহলে একটু দেখো, ফ্রান্স যদি এখন জার্মানিকে আক্রমণ করে তাহলে জার্মানির সাথে অস্ট্রো হাঙ্গেরি ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ করবে। সঙ্গত কারণে ফ্রান্স একটু ভয়ে থাকবে যে না, আমি জার্মানিকে আক্রমণ করব না, তাহলে অস্ট্রো হাঙ্গেরি জার্মানির সাথে আমার বিরুদ্ধে যুদ্ধ করবে। এটাই হচ্ছে পাওয়ার অ্যালায়েন্স। যেমন তোমরা জানো যে 1971 সালে যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয় তখন তোমার আগস্ট মাসের 9 তারিখে ভারতের সাথে সোভিয়েত ইউনিয়নের একটা মৈত্রী চুক্তি হয়েছিল। এই মৈত্রী চুক্তিটার একেবারে সর্বশেষ আমি তোমার উদাহরণটা বলছি যে সেখানে যে ভারত বা সোভিয়েত ইউনিয়ন এদের কেউ যদি তৃতীয় কোনো দেশ দ্বারা আক্রান্ত হয় তাহলে তারা উভয়ে সম্মিলিতভাবে তা প্রতিরোধ করবে। তাহলে এখন আমি আবার সেখানে আসি, এই জার্মানি অস্ট্রো হাঙ্গেরি পাওয়ার অ্যালায়েন্সের সাথে যোগ দিল ইতালি। তাহলে কি দাঁড়ালো? জার্মানি, অস্ট্রো হাঙ্গেরি, ইতালি, এই যে শক্তি জোট, একটু দেখো তো, এরকম একটা শক্তি জোট হলে ফ্রান্স কি জার্মানিকে আক্রমণ করতে সাহস পাবে? আর যদি সাহস না পায়, আস্তে আস্তে দেখো তো ফ্রান্স আইসোলেট হয়ে যায় কিনা ইউরোপীয় পলিটিক্স থেকে। এভাবেই তিনি চিন্তা করেছেন। তিনি আরো চিন্তা করেছেন এই যে জার্মানির কাইজার মানে সম্রাট এবং অস্ট্রো হাঙ্গেরির সম্রাট আর রাশিয়ার জার, রাশিয়ার সম্রাটের পদবী ছিল জার, এই 3 সম্রাটের সঙ্গ করেছিলেন। তাহলে যে দাঁড়ালো এই যে জার্মানি অস্ট্রো হাঙ্গেরি ইতালির সাথে পাওয়ার অ্যালায়েন্স করেছে, রাশিয়ার জারকে এনে তাদের কাইজার এবং অস্ট্রো হাঙ্গেরির সম্রাট, এই 3 সম্রাটের সঙ্গ গড়ে তুলেছেন। এখন প্রকারান্তে তাহলে কি দাঁড়ালো? জার্মানির সাথে অস্ট্রো হাঙ্গেরি, ইতালি এবং রাশিয়া এরা রয়েছে। তাহলে এরকম একটা অবস্থায় বিবেচনা করা যায় কিনা যে ইউরোপীয় রাজনীতিতে এদের প্রাধান্যটা আরো অনেক বাড়ছে আর ফ্রান্সের প্রাধান্যটা কমছে। তো সঙ্গত কারণে ফ্রান্সকে বিচ্ছিন্ন করে বিসমার্ক তার জার্মানিকে শক্তিশালী করার প্রয়াস পাচ্ছেন। বাট এখন আমরা যেটা জানবো সেটা হলো এই যে জার্মানির কাইজার প্রথম উইলিয়াম উনি 1888 সালে মারা গেলে তার পুত্র দ্বিতীয় উইলিয়াম তিনি কাইজার হলেন। এই দ্বিতীয় উইলিয়াম কাইজার হয়ে তিনি ঘোষণা করলেন সাম্রাজ্য বিস্তারে যাবেন। প্রথম উইলিয়াম সাম্রাজ্য বিস্তারের কথা ভাবেননি, দ্বিতীয় উইলিয়াম সাম্রাজ্য বিস্তারের কথা বলছেন। এখন দেখো, সাম্রাজ্য বিস্তার করবে জার্মানি,
কিন্তু প্রকারান্তরে ডিপেন্ড করছে দেখো তো এই অ্যালায়েন্সের উপরে কিনা। তখন রাশিয়া বলল যে তুমি সাম্রাজ্য বিস্তার করবা, আমাদের ঘাড়ে পা দিয়ে এটা হবে না। তখন রাশিয়া, এই যে রাশিয়া জার্মানির সাথে যে সম্রাটের সঙ্গ ছিল সেই সঙ্গ ছেড়ে বেরিয়ে আসলো। এই যে সঙ্গ ছেড়ে বেরিয়ে আসলো, বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে ব্রিটেন এবং ফ্রান্স, বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে ব্রিটেন এবং ফ্রান্স যোগ দিল রাশিয়ার সাথে। এই যে রাশিয়ার সাথে যোগ দেওয়ার ফলে কি হলো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখে নাও। এই হলো তোমার জার্মানি, অস্ট্রো হাঙ্গেরি, ইতালি, এই হলো একটা পাওয়ার অ্যালায়েন্স। এখন রাশিয়া জার্মানির সাথে সম্পর্ক ছিন্ন করে বেরিয়ে চলে গেল। এই যে রাশিয়া বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রাশিয়ার সাথে ব্রিটেন এবং ফ্রান্স এরা দুটো যোগ দিল। যোগ দেওয়ার ফলে এইটা হয়ে গেল ইতিহাসে কাউন্টার পাওয়ার অ্যালায়েন্স। তাই খুব মনোযোগ দিয়ে বুঝে নাও, সেটা হচ্ছে জার্মানির নেতৃত্বে পৃথিবীর ইতিহাসে প্রথম পাওয়ার অ্যালায়েন্স গড়ে উঠেছে এবং সেই পাওয়ার অ্যালায়েন্সকে চ্যালেঞ্জ দিয়ে রাশিয়ার নেতৃত্বে পাল্টা মৈত্রী চুক্তি হয়েছে। এই যে পাল্টা মৈত্রী চুক্তি আমি খুব সংক্ষেপে বলি, তোমরা রিটেনে গিয়ে এটা বা ডিটেলস আমার কাছে জানতে পারবে। সেটা হলো এই যে অষ্টাদশ শতাব্দীতে ইউরোপে পাওয়ার অ্যালায়েন্স এবং কাউন্টার পাওয়ার অ্যালায়েন্স গড়ে ওঠার মধ্য দিয়ে বিশ্ব ইতিহাসে প্রথম ব্যালেন্স অফ পাওয়ার বা শক্তির সাম্য গড়ে ওঠে। আমি এই যে ব্যালেন্স অফ পাওয়ার এই কথাটা বলে এখন এখানে থাকবো, আর এখানে যাব না। আমি কিছু পরে এই উদাহরণটা আবার আসবে, কিভাবে আসবে আমরা একটু দেখব। এই দেখার জন্য আমরা চলে আসি, তোমরা একটু লেখো যুদ্ধের প্রত্যক্ষ কারণ। তোমরা একটু হেডিংটা একটু লেখো, এটা একটু লেখো, যুদ্ধের প্রত্যক্ষ কারণ। যুদ্ধের প্রত্যক্ষ কারণ। আচ্ছা আচ্ছা, কারণ লিখে একটু নিচে তোমরা লেখো বলকান সংকট। এখান থেকে বারবার বিসিএস এ প্রশ্ন আসে এবং তোমাদের এই জায়গাটা খুব ভালো করে জানতে হবে। বলকান সংকট, এই বলকান সংকট বা বলকান ক্রাইসিস, তার আগে একটু শোনো। বলকান হলো তুর্কি শব্দ। ইউরোপে উত্তর দক্ষিণ বরাবর একটা পর্বতমালা আছে। সেই পর্বতমালার পূর্বের যে ভূখণ্ড, সেই ভূখণ্ডটা একসময় তুর্কি সাম্রাজ্যের দখলে ছিল। সেই তুর্কি সাম্রাজ্যের দখলে থাকার সময় তারা এই পর্বতের নামকরণ করে বলকান, এবং এই বলকান পর্বতের পূর্বের যে ভূখণ্ড যুগোস্লাভিয়া সহ ওই অংশটি তাকে বলে বলকান অঞ্চল। এই বলকান অঞ্চলে তোমার 1907 সালে অস্ট্রো হাঙ্গেরি, দেখো খেয়াল করে, 1907 সালে অস্ট্রো হাঙ্গেরি এই যে বলকান অঞ্চলের একটা ভূখণ্ড, সেটা হলো বসনিয়া হার্জেগোভিনা। এই যে বলকান অঞ্চলের বসনিয়া হার্জেগোভিনা তোমরা সবাই নাম শুনেছো। এটা যুগোস্লাভিয়া যখন ছিল, মার্শাল জোসেফ টিটোর নেতৃত্বে যে যুগোস্লাভিয়া ছিল, সেই যুগোস্লাভিয়ার একটা প্রদেশ ছিল।
1992 সালে, বিশেষ করে 1991 সালে যখন সোভিয়েত ইউনিয়নের পতন হয়ে গেল, তারপর ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলো একের পর এক ভাঙতে লাগলো। তার মধ্যে চেকোস্লোভাকিয়া ভেঙেছে, তারপর যুগোস্লাভিয়া ভেঙে প্রতিটা রাজ্য আলাদা আলাদা স্বাধীন, তুমি কি বলবে যে রাজ্যে স্বাধীন দেশে পরিণত হয়েছে। তো এই একটা স্বাধীন হয়েছিল হার্জেগোভিনা। এটা হচ্ছে আমি সর্বশেষ কথাটা বলছি, যেখানে সার্বদের সাথে মুসলমানদের যুদ্ধ হয়েছে। এই যুদ্ধ নিয়ে অনেক ঘটনা আছে সে 90-এর দশকে। যাও, এবার যেটা বলছিলাম, এই যে 1907 সালে অস্ট্রো হাঙ্গেরি বলকান অঞ্চলে, এই বলকান অঞ্চলের এই বসনিয়া হার্জেগোভিনা, এটা হলো তুর্কি সাম্রাজ্যভুক্ত, তুর্কি সাম্রাজ্যভুক্ত। তাহলে খেয়াল করো, তুর্কি সাম্রাজ্যভুক্ত বলকান অঞ্চলের বসনিয়া হার্জেগোভিনাকে 1907 সালে অস্ট্রো হাঙ্গেরি দখল করে নেয়। এই যে অস্ট্রো হাঙ্গেরি দখল করে নিল, অস্ট্রো হাঙ্গেরি দখল করে নেওয়ার ফলে যে সংকটটা তৈরি হয়েছিল ইতিহাসে, সেই সংকটটাকে বলা হয় বলকান সংকট। আমি আবার খুব ছোট্ট করে বলছি, তোমরা ক্লাস শেষে ভিডিওটা একবার শুনবে, রেকর্ডটা শুনবে। 1907 সালে বলকান অঞ্চলের তুর্কি সাম্রাজ্যভুক্ত বসনিয়া হার্জেগোভিনা অস্ট্রো হাঙ্গেরি দখল করায় যে সংকট তৈরি হয়েছিল ইতিহাসে, সেই সংকট বলকান সংকট নামে পরিচিত। তার বুঝেছো বলকান সংকটটা কি? এবার আমি তোমাদেরকে বলবো এটা কিভাবে বলকান সংকট হলো। সেটা হলো, এই যে অস্ট্রো হাঙ্গেরি সে দখল করলো বসনিয়া হার্জেগোভিনা, এই যে বসনিয়া হার্জেগোভিনাকে অস্ট্রো হাঙ্গেরি দখল করলো। আর একটা হলো সার্বিয়া। এই সার্বিয়া এরাও এই বসনিয়াকে দখল করতে চেত, এই সার্বিয়া বসনিয়াকে দখল করতে চেত, অস্ট্রো হাঙ্গেরি চেত, কিন্তু সার্বিয়া পারেনি, অস্ট্রো হাঙ্গেরি পেরেছে। এখন সার্বিয়ার মধ্যে ব্যাপক একটা প্রতিক্রিয়া হয়েছে, আর সেই প্রতিক্রিয়াটা হলো এরকম যে আমরা অস্ট্রো হাঙ্গেরিকে শান্তিতে থাকতে দেব না। সো অস্ট্রো হাঙ্গেরির বিরুদ্ধে যত রকমের সন্ত্রাসী কর্মকাণ্ড আছে আমরা চালাবো। আর সেই সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবার জন্য সার্বরা তোমার ব্ল্যাক হ্যান্ড, মনে রাখবা, ব্ল্যাক হ্যান্ড নামে একটা গুপ্ত বাহিনী গঠন করে। এই যে ব্ল্যাক হ্যান্ড নামে একটা গুপ্ত বাহিনী, এদের কাজ হলো অস্ট্রো হাঙ্গেরির বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো। এবার আসো কিভাবে এই বসনিয়া হার্জেগোভিনাকে দখল করার মধ্য দিয়ে বিশ্ব ইতিহাসে এই ক্রাইসিসটা আসছে, বলকান ক্রাইসিসটা। এখন 1914 সালে জুন মাসের 26 জুন 1914 এই অস্ট্রো হাঙ্গেরির যুবরাজ, আমি তো নামটা লিখছি দেখো তোমরা, প্রিন্স আর্ক ডিউক, প্রিন্স আর্ক ডিউক ফ্রান্সিস ফার্ডিন্যান্ড, প্রিন্স আর্ক ডিউক ফ্রান্সিস ফার্ডিন্যান্ড এবং মিসেস ফার্ডিন্যান্ড এবং মিসেস ফার্ডিন্যান্ড, এনারা দুইজন এসেছিলেন এই বসনিয়া হার্জেগোভিনার রাজধানী সারায়েভো। সারায়েভো, এই সারায়েভোতে একটা অনুষ্ঠানে অংশ নিতে। হোটেল থেকে সেই অনুষ্ঠান স্থলে যাওয়ার পথে ওই ব্ল্যাক হ্যান্ডের সদস্য, তার নাম হচ্ছে গ্যাব্রিলা প্রিন্সি, এই গ্যাব্রিলা প্রিন্সি
ওই ফার্ডিন্যান্ড এবং মিসেস ফার্ডিন্যান্ডকে গুলি করে হত্যা করে। এই যে গুলি করে হত্যা করলো, এই হত্যাকাণ্ডটাই হলো প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ। তাহলে দেখো, এই হত্যাকাণ্ডটা ঘটছে বলকান সংকটের কারণে। এখন অস্ট্রো-হাঙ্গেরি ঘোষণা করলো যে 2 দিনের মধ্যে এই গ্যাব্রিয়েলাকে তাদের হাতে তুলে দিতে হবে, কিন্তু সার্বরা তা করেনি। ফলে অস্ট্রো-হাঙ্গেরি 28 জুন ঘোষণা করলো 1 মাসের আলটিমেটাম দিল যে 1 মাসের মধ্যে খুনিকে তার হাতে তুলে দিতে হবে। বাট 1 মাসের মধ্যে খুলে না দেওয়ায় 28 জুলাই 1914 অস্ট্রো-হাঙ্গেরি সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তাহলে তোমরা বুঝেছো এই কারণটা, একটু আমি বলে দিলাম। এখন তোমরা একটু নিচে প্যারা করে লেখো, একটু এই কথাটি লেখো। 28 জুলাই 1914 অস্ট্রো-হাঙ্গেরি সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ধন্যবাদ সাগর সরকার তোমাকে। আরো অনেক অনেক কিছু আছে যেগুলো তোমাদের ভিতরে তোমরা ওভাবে বিবেচনা করো না, অথবা ওরকম চেষ্টা করো না, কিন্তু তোমাদের কারো কারো জানার যে আগ্রহ নেই তা না। আমি এরকম প্রচুর ছাত্র পেয়েছি আমার জীবনে। আমি সেই 1991 সাল থেকে আমার জীবনে অনেক ছাত্র পেয়েছি যারা চেষ্টা করেছে জানার জন্য। এবং আমি তোমাদেরকে এই কথাটা নির্দ্বিধায় বলবো, এই ছাত্র ছাত্রীদের জানার আগ্রহটা আমারও কিন্তু জানার আগ্রহ অনেক বাড়িয়েছে। এটাই স্বাভাবিক। তোমরা যত জানতে চাইবে, আমি তত জানাতে চাওয়ার জন্য আরো যত পড়া যায় তত পড়বো। এভাবেই কিন্তু পড়াটা এগোয়। আর সবচেয়ে যে গুরুত্বপূর্ণ, আমি পরে তোমাদেরকে গল্পটা শোনাবো, যে ওই দিন একটা ছেলে বলেছিলেন যে স্যার আপনি এই এত তথ্য কিভাবে মনে রাখেন, মনে রাখার টেকনিকটা কি? আমি সে মনে রাখার টেকনিকটা আছে ক্লাসের শেষে তোমাদের বলবো আমার গল্পটা। আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম, এই যে 28 জুলাই অস্ট্রো-হাঙ্গেরি সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। এইবার একটু দেখো, তাহলে যুদ্ধটা কি অস্ট্রো-হাঙ্গেরি এবং সার্বিয়ার মধ্যে হওয়ার কথা না? কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম হলো জার্মানি, এই যে জার্মানি, তার সাথে তুরস্ক, বুলগেরিয়া, এই যে জার্মানি, তুরস্ক, বুলগেরিয়া, এরা চলে গেল অস্ট্রো-হাঙ্গেরির পক্ষে। আর রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, এরা চলে গেল সার্বিয়ার পক্ষে। তাহলে কি যুদ্ধটা শুধু অস্ট্রো-হাঙ্গেরি এবং সার্বিয়ার মধ্যে সীমিত রইল, নাকি একটু আগে আমি বলেছিলাম যে অটো ভান বিসমার্কের নেতৃত্বে গড়ে ওঠা পাওয়ার অ্যালায়েন্স, রাশিয়ার নেতৃত্বে গড়ে ওঠা কাউন্টার পাওয়ার অ্যালায়েন্সের মধ্য দিয়ে যে ব্যালেন্স অফ পাওয়ার ইতিহাসে সূচিত হয়েছে, প্রকৃত অর্থে দেখো তো এই যুদ্ধটা ব্যালেন্স অফ পাওয়ারের মধ্যে চলে গেল কিনা? এই যে ব্যালেন্স অফ পাওয়ারের মধ্যে চলে গেল, এইটা 1918 সালের জানুয়ারি মাসের 8 তারিখে মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন যখন যুদ্ধোত্তর বিশ্বে শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য 14 দফা দিয়েছিলেন, সেখানে তিনি বলেছিলেন ব্যালেন্স অফ পাওয়ার
বিশ্ব শান্তি নিরাপত্তা ধারণার ক্ষেত্রে একটা অকার্যকর বিষয়। সো উই নিড কালেকটিভ সিকিউরিটি। এই যে আমরা বৈশ্বিক নিরাপত্তা চাই, উই নিড কালেকটিভ সিকিউরিটি, আমরা যৌথ নিরাপত্তা চাই, বিশ্বের সকল দেশের নিরাপত্তা চাই। এই কথাটাই উড্রো উইলসন সাহেব 1918 সালে বলেছিলেন। আর এই কথার ভিত্তিতে তারই নেতৃত্বে গঠিত হয়েছিল বৈশ্বিক ব্যবস্থাপনা, ইন্টারন্যাশনাল সিস্টেম, লিগ অফ নেশনস। আর লিগ অফ নেশনস হয়েছিল বিধায় বৈশ্বিক ইতিহাসটা শুরু হয়েছিল। আর সেই বৈশ্বিক ইতিহাসের শুরু হয়ে গেল প্রথম বিশ্বযুদ্ধের মধ্য দিয়ে। তাহলে এবার তোমরা বুঝেছ যে প্রথম বিশ্বযুদ্ধ আমরা দেখলাম যে 1914 সালের 28 জুলাই ঘোষণা হলো, জার্মানি সহায়তা চলে গেল। আবার এরা কিন্তু জার্মানির সাথে যে মৈত্রী চুক্তি ছিল ইতালির, সেই চুক্তি ভেঙে সে কিন্তু চলে আসবে মিত্র পক্ষে। আমি একটা একটা করে দেখাচ্ছি তোমাদের। এবার তোমরা একটু নিচে লেখো, সেটা হলো যুদ্ধকালীন ঘটনাবলী, যুদ্ধকালীন ঘটনাবলী। অর্থাৎ 1914 থেকে 1918 পর্যন্ত, 1914 সালের 28 জুলাই যুদ্ধ শুরু হলো এবং 1918 সালের 11 নভেম্বর জার্মানি ফ্রান্সের কাছে আত্মসমর্পণের মধ্য দিয়ে যুদ্ধ শেষ হবে। এই সময়ের মধ্যে আমরা কতগুলো গুরুত্বপূর্ণ ঘটনা জানবো। তার মধ্যে প্রথমটা একটু তোমরা 1 নাম্বারতে শুধু হেডিংটা লিখে রাখো, তুরস্ক জার্মানির পক্ষে, শুধু এইটুকু লিখে রাখো, তুরস্ক জার্মানির পক্ষে। সেটা হলো, আমি শুধু একটু বলছি তোমাদের যে তুরস্ক তার ভূখণ্ড দখল করেছে অস্ট্রো হাঙ্গেরি, আর সেই অস্ট্রো হাঙ্গেরি যুদ্ধ ঘোষণা করেছে এবং তার নেতৃত্ব এখন জার্মানির হাতে। অথচ সেই তুরস্ক কিন্তু তার ভূখণ্ড যে দখল করেছে তার পক্ষে গিয়েছে। এখানে বিষয়টা হচ্ছে তোমার এই যে জার্মানির সাথে তুরস্কের, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া এদের সাথে যে সম্পর্ক, তার চেয়ে কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ সম্পর্ক ছিল জার্মানির সাথে। বিশেষ করে 1914 সালে আগস্ট মাসে তোমার জার্মানির 42 জন সামরিক অফিসার আসে হলো তোমার তুরস্কের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিতে। এরপরে যা হয় তোমার সেই 1914 সালের 2 আগস্ট জার্মানি এবং তুরস্কের মধ্যে একটা মৈত্রী চুক্তি হয়। খেয়াল করো, 2 আগস্ট 1914 জার্মানি তুরস্কের মধ্যে একটা মৈত্রী চুক্তি হয়। এটা অতি গোপনীয় ছিল, অতি গোপনে একটা মৈত্রী চুক্তি হয়েছিল। আবারও বলছি, মৈত্রী চুক্তি মানে সামরিক চুক্তি, অর্থাৎ আমরা সামরিক ঐক্য হলো। যাও, তারপরে কি দাঁড়ালো? তারপরে দাঁড়ালো হলো তোমার ওই যে 11 আগস্ট, ওই মাসেই 11 আগস্ট জার্মানির 2টো যুদ্ধ জাহাজ তুরস্কের যে দার্দানেলিস প্রণালী সেখানে আসে এবং সেই 2টো যুদ্ধ জাহাজকে আক্রমণ করার জন্য ব্রিটিশ নৌবহর অনুসরণ করে যখন দার্দানেলিস প্রণালীতে আসতে চায়, তুরস্ক তাদেরকে এই দার্দানেলিস প্রণালীতে ঢোকার অনুমতি দেয়নি। অথচ জার্মানির নৌবাহিনীকে, নৌজাহাজকে অনুমতি দিয়েছে, ব্রিটেনকে দিল না। এরপরে যে ঘটনাটা ঘটে সেটা হলো তোমার তুরস্কে তখন, মনে রাখবা তোমরা একটু, তুরস্ক তখন শেষ খলিফা, বিশ্ব ইসলামের ইতিহাসে যে খেলাফত বা খলিফা,
সেই শেষ খলিফা ছিলেন ষষ্ঠ মোহাম্মদ। এই ষষ্ঠ মোহাম্মদ উনি তোমার তার মন্ত্রিসভার ভাগ হয়ে যায়। অর্থমন্ত্রীর নেতৃত্বে একটা বড় অংশ তারা নিরপেক্ষ থাকতে চায়, আর তার যুদ্ধমন্ত্রী ছিলেন তিনি হলেন এনভার পাশা। এই এনভার পাশা তুরস্কের যুদ্ধমন্ত্রী, সে হলো জার্মানির পক্ষে। এবং অক্টোবর মাসের 29 তারিখে তোমার এই এনভার পাশার নির্দেশে জার্মানির ওই যে দুটো যুদ্ধ জাহাজ তারা ইস্তাম্বুল থেকে চলে গিয়ে কৃষ্ণ সাগরে রাশিয়ার নৌবাহিনীকে আক্রমণ করে। এই প্রেক্ষাপটে নভেম্বর মাসের 4 তারিখে রাশিয়া তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং 5 তারিখে ব্রিটেন এবং ফ্রান্স রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই বাস্তবতায় তুরস্ক চলে গেল জার্মানির পক্ষে। তাহলে বুঝলা যে তুরস্ক জার্মানির পক্ষে গেছে। এবার আমরা যেটা জানবো সেটা হলো, তোমরা 2 নম্বর দিয়ে লেখো। 2 নম্বর, ইতালির 2 নম্বর দিয়ে লেখো, ইতালির শুধু হেডিংটা লিখে রাখো, মিত্র পক্ষে যোগদান। মিত্র পক্ষে যোগদান। আচ্ছা, তো আমরা এটা লিখে একটু পরে জানবো। এই যে ইতালি যে মিত্র পক্ষে যোগদান করেছে, ওর সাথে কিন্তু জার্মানির পাওয়ার অ্যালায়েন্স ছিল, মৈত্রী চুক্তি ছিল, সেটাকে সে ভেঙে চলে আসে মিত্র পক্ষে। এই মিত্র পক্ষে আসার জন্য 1915 সালে, আমি একটু পরে লেখাবো, শুধু শুনে নেবেন, 1915 সালে ও যোগ দেয়। যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে ব্রিটেন এবং ফ্রান্স, রাশিয়া এরা একটা চুক্তি করে লন্ডনে বসে। সেই চুক্তিটার নাম হলো লন্ডন চুক্তি। এই লন্ডন চুক্তিতে ব্রিটেন, ফ্রান্স এবং রাশিয়া সিদ্ধান্ত নিয়েছে, যেহেতু তুরস্ক জার্মানির পক্ষ থেকে আমাদের সাথে চলে আসছে, তাই যুদ্ধ শেষে আমরা তুরস্ককে ইতালিকে আফ্রিকায় তুর্কি সাম্রাজ্যের দখলে থাকা লিবিয়া এবং পূর্ব জার্মানি বা বলকান অঞ্চলের এদিকে আলবেনিয়া এবং বলকান অঞ্চলের কিছু জায়গা আমরা ইতালিকে দেব। এই যে লিবিয়া, আলবেনিয়া এবং বলকান অঞ্চলের কিছু জায়গা আমরা ইতালিকে দেব, এই জন্য 1915 সালে চুক্তি হয়েছিল, সেটা হলো লন্ডন চুক্তি। আমি একটু পরে সেটা লেখাচ্ছি। তাহলে এবার বুঝেছো যে তোমার ইতালি মিত্র পক্ষে আসলো। আমি লন্ডন চুক্তিটা একটু পরে বলছি। এবার তোমরা যেটা জানবে সেটা হলো 3 নাম্বার দিয়ে লেখো। 3 নাম্বার দিয়ে লেখো, কনস্ট্যান্টিনোপল চুক্তি। কনস্ট্যান্টিনোপল, শুধু এই কথাটা লিখে রাখো, কনস্ট্যান্টিনোপল। এটা বারবার তোমাদের পড়ালেখা আসবে, প্রিলিমিনারিতে আসবে, রিটেনে আসবে, বারবার কনস্ট্যান্টিনোপল আসবে, তোমার বাইজেন্টাইন আসবে, ইস্তাম্বুল আসবে। কারণ ইতিহাসের বাঁক ঘুরিয়ে দেওয়ার এই জায়গার থেকে ঘটনাটা ঘটেছে, যেটা আগামী বাংলাদেশ অ্যাফেয়ার্সের ক্লাসে আমি তোমাদের যে আধুনিক যুগ পড়াবো, সে আধুনিক যুগ পড়াতে গিয়ে এই কথাটা, আমি কনস্ট্যান্টিনোপল কথাটা আবার বলবো। এই কনস্ট্যান্টিনোপল চুক্তি, এই কনস্ট্যান্টিনোপল চুক্তি, শুধু তোমরা এটা লিখে রাখো। আমি তোমাদের তথ্যগুলো তো সব পিডিএফ এ দিয়ে দেবো। তোমরা যদি মনে রাখো যে আমরা কনস্ট্যান্টিনোপল চুক্তি সেটা হয়েছিল তোমার 1915 সালে, 1915 সালের 18 মার্চ এই চুক্তিটা হয়েছিল ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে। এই ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে এই যে চুক্তিটা হয়েছে, এই চুক্তির মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে যুদ্ধ শেষে
তুর্কি সাম্রাজ্যের পতন ঘটিয়ে তুরস্কের যে রাজধানী ইস্তাম্বুল, এই ইস্তাম্বুলের আগের নাম ছিল হলো কনস্ট্যান্টিনোপল। এই কনস্ট্যান্টিনোপল যখন ছিল তখন এটা রোম সাম্রাজ্যের অধীনে ছিল। এর আগে 4th শতকে রোম সম্রাট কনস্ট্যান্টাইন তিনি এই জায়গাটা দখল করেছিলেন। তখন এই জায়গার নাম ছিল বাইজেন্টাইন। এই বাইজেন্টাইনের নাম পাল্টিয়ে রোম সম্রাট কনস্ট্যান্টিনোপলের নামে, কনস্ট্যান্টাইনের নামে কনস্ট্যান্টিনোপল করা হয়েছিল। আবার তোমার 1453 সালে তুর্কি সাম্রাজ্যের সুলতান দ্বিতীয় মোহাম্মদ তিনি এই কনস্ট্যান্টিনোপল দখল করে এর নামকরণ করেছিলেন ইস্তাম্বুল। আমি আবারও বলছি, আগামী ক্লাসে এগুলো নিয়ে আমি আবার কথা বলবো। তোমাদের খুব ইন্টারেস্টিং জায়গা, যেগুলো শুনলে ওই যে একজন বলেছো যে একদিন পর আমার এই ধারণাটা ক্লিয়ার হলো, তোমাদের আরো ধারণা ক্লিয়ার হবে। সেই ধারণাটা আমি আগামী বাংলাদেশ অ্যাফেয়ার্সের ক্লাসে তোমাদের ক্লিয়ার করব, এবং সেই ধারণাটা যখন তোমার হয়ে যাবে আমি তোমাদেরকে নিশ্চিত করে বলছি তোমার জানার আগ্রহ বাড়বে এবং তোমার ভিতরে এই চেতনাটা আসবে যে আমি কেন এই বিষয়গুলো এতদিন এভাবে বুঝিনি, এভাবে জানিনি। সো তোমরা শুধু একটা গাইডের উপরে নির্ভর করো না। গাইড তোমাকে কতটা গাইড করে আর কতটা মিসগাইড করে। গাইড তোমাকে প্রশ্ন করায় না। তোমরা গাইড দেখো বা যাই দেখো, তোমরা একটু প্রশ্ন করবে যে কেন এটা হলো, তাহলে দেখবো অনেক কিছু বেরিয়ে আসবে। তো যা কিনা বলছিলাম আমরা 2 নম্বর 3 নম্বর বলছিলাম কনস্ট্যান্টিনোপল চুক্তি। এই চুক্তিটা হচ্ছে ব্রিটেন ফ্রান্সের মধ্যে, এটা রাশিয়াকে দেওয়ার জন্য। এইবার আসো তোমরা 4 নম্বর লেখো, শুধু লেখো লন্ডন চুক্তি, শুধু লিখে রাখো লন্ডন চুক্তি। এই লন্ডন চুক্তি এটা হয়েছে হলো 1915 সালের 26 মার্চ এই চুক্তিটা হয়েছিল। আমি আবার বলছি, একটু আগে বলেছি, ব্রিটেন, ফ্রান্স এবং রাশিয়ার মধ্যে এই চুক্তিটা হয়েছিল। যুদ্ধ শেষে তুর্কি সাম্রাজ্যভুক্ত লিবিয়া এবং আলবেনিয়া সহ বলকান অঞ্চলের কিছু জায়গা আমরা ইতালিকে দেব, এই চুক্তিটা হয়েছিল। এখন দেখো এই যে সব চুক্তি যে হচ্ছে, ব্রিটেন এবং ফ্রান্স কিন্তু এই জায়গায় আসল যে মানসিকতাটা সেটা কিন্তু এখনো প্রকাশ পায়নি। এখন তোমরা জানবা সেই জায়গাটা যে কেন কনস্ট্যান্টিনোপল চুক্তি হলো, কেন লন্ডন চুক্তি হলো। এর পিছনে কারণটা হলো আগামীতে তুর্কি সাম্রাজ্যের পতন হলে পশ্চিম এশিয়া তথা মধ্যপ্রাচ্যের তুর্কি সাম্রাজ্যভুক্ত জায়গাগুলো ব্রিটেন এবং ফ্রান্স নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার জন্য তাদেরই পক্ষে যুদ্ধরত ইতালি এবং রাশিয়াকে সন্তুষ্ট রাখার জন্য তারা এই কনস্ট্যান্টিনোপল চুক্তি করেছে, লন্ডন চুক্তি করেছে। এবার আসুন, সেটা হলো 5 নম্বর দিয়ে লেখো সাইক্স পিকো। সাইক্স পিকো চুক্তি, এই কথা লিখে নাও, সাইক্স পিকো চুক্তি। আমি যদি কোনো তারিখ বলেছি তোমাদের, সে তারিখ পিডিএফ এ সব থাকবে। আমি এখানে তারিখটা উল্লেখ করছি, এটা হলো 16 মে 1916। 16 মে 1916। আচ্ছা, এবার আসো, এরা এই যে সাইক্স হচ্ছে তোমার স্যার মার্ক সাইক্স, ইনি হচ্ছেন একজন ব্রিটিশ নাগরিক, উনি একজন কূটনীতিক, উনি ব্রিটেনের মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ। পিকো, জর্জ পিকো, ওনার নাম হচ্ছে জর্জ পিকো। ইনি হলেন
ফরাসি কূটনীতিক এবং উনি দীর্ঘদিন আলপিসে লেবাননে ফরাসি কূটনৈতিক কার্যালয়ে কনসুলেট জেনারেল হিসাবে কাজ করেছে। এই দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে যে যুদ্ধ যখন তুর্কি সাম্রাজ্যের পতন হবে, দেন তুর্কি সাম্রাজ্যভুক্ত মধ্যপ্রাচ্য তথা পশ্চিম এশিয়ার ভূখণ্ডটা আমাদের মধ্যে ভাগ করে নিব। এইটা নিয়ে তারা চুক্তির খসড়া করে 1916 সালে তারা গেল রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে। এই রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে গিয়ে রাশিয়ার সাথে কথা বলল যে আমরা এরকম করতে চাই। যেহেতু কনস্ট্যান্টিনোপল চুক্তির মধ্য দিয়ে রাশিয়াকে সন্তুষ্ট করা হয়েছে, সেহেতু রাশিয়া এই সাইক্স পিকো চুক্তিকে সমর্থন করেছে। সমর্থন করায় 16 মে 1916 এই সাইক্স পিকো চুক্তি স্বাক্ষরিত হয়। আর এই চুক্তির মাধ্যমে যুদ্ধ শেষে এই ভাগ হবে, ইরাক কার কাছে যাবে, ফিলিস্তিন কার কাছে যাবে, সিরিয়া কার কাছে যাবে, এগুলো সব ভাগ বাটোয়ারা তারা পরবর্তী সময় এটা সম্পন্ন করেছে। এবং তখন দেখবে যে আরো কত জটিলতা করেছে, সেগুলো আমরা আস্তে আস্তে যাবো। আর এগুলো রিটেনে যখন যাবে তোমরা অনেকটা ডিটেলস পড়ার সুযোগ পাবে। তাহলে এখন আমরা এই সাইক্স পিকো চুক্তি পড়ার পর যেটা পড়বো সেটা হলো, আমরা 6 নাম্বার দিয়ে লেখো তোমরা একটু, যুক্তরাষ্ট্রের মিত্র পক্ষে যোগদান। মিত্র পক্ষে যোগদান, শুধু লেখা রাখো যুক্তরাষ্ট্রের মিত্র পক্ষে যোগদান। তাহলে এবার তোমরা শুনে নেবে, যুদ্ধের শুরু থেকেই যুক্তরাষ্ট্র মিত্র পক্ষে ছিল, কিন্তু সরাসরি অংশ নেয়নি। কিন্তু 1917 সালের শুরু থেকেই জার্মানের ডুবো জাহাজগুলো মার্কিন বাণিজ্য জাহাজগুলোকে ক্রমাগত আক্রমণ করে চলছে। এই ক্রমাগত আক্রমণের প্রেক্ষাপটে আমেরিকা যুদ্ধে অংশ নেয়। তাহলে বুঝলা যে আমেরিকার যুদ্ধে অংশ নেওয়ার কারণটা কি? তবে আমেরিকা যুদ্ধের পক্ষে ছিল। 1916 সালে তোমার প্রথম মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন এক প্রেস নোট দিয়েছিলেন। সেই প্রেস নোটে তিনি বিশ্ব শান্তি এবং নিরাপত্তা গড়ে তোলার জন্য আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তুলতে আহ্বান জানিয়েছিলেন। তারপরে তো উনি 14 দফা দিয়েছিলেন, যে কারণে আমরা একটু পরে সেগুলো পাবো। এবার তোমরা 7 নাম্বার লিখবে। 7 নাম্বার লিখবে। 7 নাম্বার লিখে লেখো বেলফোর ঘোষণা। বেলফোর ঘোষণা, বাস। এই যে বেলফোর ঘোষণা, এটা তোমার আজকে তোমরা শুনছো, জানছো, এটি প্রিলিমিনারিতে বেশি বহুবার এসছে। এর তারিখ চেয়েছে, বেলফোর কে ছিলেন চেয়েছে। এবং এই জায়গার বিষয়টি জানলে আজকে ফিলিস্তিনের ব্যাপার, ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপার, 4 আরব ইসরায়েল যুদ্ধের ব্যাপার এবং মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার বিষয় নিয়ে যে বিষয়গুলো তোমার জানতে হবে, বুঝতে হবে, সেটা জানতে হলে তোমাকে প্রথমেই এই বেলফোর ঘোষণাটাকে বুঝতে হবে। বেলফোর হলেন আর্থার বেলফোর, উনি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। তা আমরা জানলাম যে প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আর্থার বেলফোর। এই আর্থার বেলফোর সাহেব 1917 সালের 2 নভেম্বর
2 নভেম্বর 1917 তিনি তোমার 67 শব্দের একটা বিবৃতি দিলেন, যে বিবৃতিতে তিনি বললেন যে ভবিষ্যতে ফিলিস্তিন অঞ্চলে ইহুদি রাষ্ট্র ইসরায়েল গড়ে তোলার জন্য আমরা প্রত্যক্ষভাবে সহযোগিতা করব। এই যে অর্থাৎ বেলফোরের মধ্যপ্রাচ্যের ফিলিস্তিন অঞ্চলে ইহুদি রাষ্ট্র গড়ে ওঠার জন্য সহযোগিতা করার যে বিবৃতিটা ছিল, এটাই বেলফোর ঘোষণা। এই বেলফোর ঘোষণা কেন দেওয়া হলো? বেলফোর ঘোষণা দেওয়া হলো একটা কারণে। সেই কারণটা হলো তোমার দেখো, ব্রিটেন যুদ্ধের সময় তার সমরাস্ত্রে গ্লিসারিন নামে একটা কেমিক্যাল ব্যবহার করত। গ্লিসারিন, এই গ্লিসারিন তৈরি করত তিমি মাছের চর্বি থেকে, আর তিমি মাছটা ধরতে হলো আড্রিয়াটিক সাগর থেকে। নভেম্বর মাসে তুরস্ক জার্মানির সাথে যোগ দিয়ে জার্মানি এবং তুরস্ক যে কাজটা করেছে সেটা হলো ব্রিটেনকে এই আড্রিয়াটিক সাগরে যাওয়ার পথটা বন্ধ করে দিয়েছে। ফলে ব্রিটেন আড্রিয়াটিক সাগরে যেতে পারছে না, তিমি মাছ ধরতে পারছে না, চর্বি হচ্ছে না, গ্লিসারিন হচ্ছে না। এরকম চলতে চলতে 1917 সাল আসলে ব্রিটেন তার সমরাস্ত্রে দুর্বলতা অনুভব করে। তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী, আমি নামটা লিখছি, ডেভিড লয়েড জর্জ, ডেভিড লয়েড জর্জ, ডেভিড লয়েড জর্জ, ইনি হচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। আমি এই প্রসঙ্গে বলে রাখি, ডেভিড লয়েড জর্জ এই পর্যন্ত ব্রিটেনের একমাত্র প্রধানমন্ত্রী যিনি ইংলিশ ন্যাশনাল নন। উনি ছিলেন ওয়েলস ন্যাশনাল একজন মানুষ। প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত যত প্রধানমন্ত্রী হয়েছে সব ছিল ইংলিশ, উনি একমাত্র ওয়েলস এই পর্যন্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী হয়েছেন। বাস, এখন ডেভিড লয়েড জর্জ এই যে গ্লিসারিনের অভাবের কারণে তার দেশের বৈজ্ঞানিকদেরকে ডাকলেন, ডেকে বললেন যে তোমরা দ্রুত গ্লিসারিনের বিকল্প আবিষ্কার করো। ডেভিড লয়েড জর্জের আহ্বানে তোমার জিম ওয়াইজম্যান নামে একজন রসায়নবিদ, তিনি আবিষ্কার করলেন অ্যাসিটন। খেয়াল করুন, এই যে গ্লিসারিনের বিকল্প আবিষ্কার হলো অ্যাসিটন। অ্যাসিটন ব্যবহার করার পর দেখা গেল যে গ্লিসারিনের চেয়ে ভালো। এই অবস্থায় ব্রিটেন তার যে সমূহ সমস্যা পড়তে যাচ্ছিল সে থেকে পরিত্রাণ পেল। তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড লয়েড জর্জ জিম ওয়াইজম্যানকে ডেকে বলল যে তোমাকে আমি একটা পুরস্কার দিতে চাই, তুমি আমাদেরকে ভারী উপকার করেছো, তো তুমি কি চাও? উনি বললেন আপনি যা দেবেন তাই নেব। উনি বললেন না, তুমি যা চাবা তাই পাবা। তখন এই জিম ওয়াইজম্যান উনি বললেন যে আমাকে দিতে হবে প্রমিস ল্যান্ডের স্বাধীনতা। প্রমিস ল্যান্ডের স্বাধীনতা, বাস এখানে তো তোমরা শুনে নেবে। প্রমিস ল্যান্ডটা হলো খ্রিস্টের জন্মের 4000 বছর আগে ইরাকের উর নামের একটা জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয় এবং সেখানকার শাসক ছিল নিমরোদ, আমরা যাকে নমরুদ বলি, নিমরোদ। এই ইব্রাহিম আলাইহিস সালাম যখন বড় হয়েছেন তখন তিনি সিদ্ধান্ত নিয়েছেন, তখন তো সব দেবদেবীর পূজা হতো, তো উনি বললেন যে আমি বহু দেবদেবীর পূজা করব না, আমি এক
সৃষ্টিকর্তার আরাধনা করব এবং নিরাকার উপাসনা করব। তখন নিমরান বলল, না, তা হবে না, তোমাকে এইভাবেই চলতে হবে। উনি রাজি হলেন না। তারপর তার বিচার করা হলো, তার শাস্তি হলো মৃত্যুদণ্ড এবং আগুনে পুড়িয়ে মেরে ফেলা। এই আগুনে পুড়িয়ে মেরে ফেলা হবে, তাকে আগুনে ফেলে দেওয়া হলো, তিনি আগুনে পুড়লেন না, তোমরা সবাই জানো। অর্থাৎ আল্লাহ ওহী নাজিল হয়েছিল, উনি আগুনে পড়েননি। তারপরও নমরুদ কিন্তু তাকে শাস্তি দেওয়ার জন্য ব্যবস্থা করছে। তখন তিনি সৃষ্টিকর্তার কাছে বলেছিলেন, এই শয়তানের হাত থেকে আমাকে রক্ষা করুন। তখন ওই দৈব বাণীর মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম জ্ঞাত হয়েছিলেন যে তুমি তোমার বংশের লোকদেরকে নিয়ে ক্যানান নামের একটা জায়গা আছে, সেই জায়গায় চলে যাও। ওই যে ইরাক থেকে তুমি ক্যানানে চলে যাও, এই ক্যানানি পরবর্তী সময় হয়েছে ইসরায়েল, আমরা বিকৃত করেছি ইসরায়েল। এই ইসরায়েলেই পরবর্তী সময় হয়েছে ফিলিস্তিন। ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের যে দুই পুত্র ইসমাইল আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম তোমরা জানো যে আমাদের কুরবানির ইতিহাস, আর ইসহাক আলাইহিস সালাম হচ্ছে ইহুদিদের ইতিহাস। এই জন্য ইহুদিরা ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে তাদের জাতির জনক, এবং তারা ইব্রাহিম আলাইহিস সালামকে ছোট করে বলে আব্রু। হিব্রু ভাষায় আব্রু অর্থ বহুজনের পিতা বা জাতির পিতা। ওই যে সৃষ্টিকর্তা আমাদের জাতির পিতাকে একটা ভূখণ্ড দিয়েছে, ওই ভূখণ্ড, ইট ইজ গড গিফটেড ল্যান্ড টু আস, গড আমাদেরকে প্রমিস করেছে। এই জন্য ইহুদিদের ভিতরে এই ধারণাটা বদ্ধমূল যে সৃষ্টিকর্তা আমাদের ক্যানান নামের একটা ভূখণ্ড দিয়েছে, সো এই দিস ল্যান্ড ইজ প্রমিসড ল্যান্ড টু আস। এবং পৃথিবীর ইহুদিরা যে যেখানে থাকুক না কেন, তারা প্রমিস ল্যান্ডের ব্যাপারে একমত। তাহলে বুঝেছো, এখন অ্যাসিটন আবিষ্কার করে দিয়ে তোমাকে উপকার করেছে, তুমি পুরস্কার দিতে চাইছো, সে এখন বলেছে আমাকে দিতে হবে প্রমিস ল্যান্ডের স্বাধীনতা। বাট সে প্রমিস ল্যান্ড বলে যে জায়গাটা, সেই জায়গাটা তখন তুরস্কের দখলে। যাও, তারপরে ডিসেম্বর মাসে এটা তুরস্ককে পরাজিত করে পতন ঘটিয়ে ব্রিটিশরা দখল করবে। এই হলো তোমার বেলফোর ঘোষণা। এবার তোমরা 8 নাম্বার দিয়ে লিখবে। 8 নাম্বার, সেটা হলো রাশিয়ার যুদ্ধ থেকে সরে যাওয়া। যুদ্ধ থেকে সরে যাওয়া। রাশিয়া যুদ্ধ থেকে সরে গেল। প্রথমত 1917 সালে অক্টোবর বিপ্লব, সেটা একটা কারণ ছিল। দ্বিতীয়ত হচ্ছে যে তাদের ওখানে অনেকটা কি বলবো যে একটা কাউন্টার রেভলিউশন শুরু হতে যাচ্ছে, এরকম একটা সময়। তারা যুদ্ধে থাকতে চাচ্ছে না, কিন্তু জার্মানির সাথে তারা আলোচনা শুরু করল। এই জার্মানির সাথে আলোচনা করে তারা যুদ্ধ থেকে সরে যাবে, এটা হলো 1918 সালের মার্চ মাসে। আর এই যে যুদ্ধ থেকে সরে যাওয়ার জন্য রাশিয়ার যে চুক্তিটা হয়েছিল, সেটা হচ্ছে ব্রেস্ট লিটোভস্ক। ব্রেস্ট লিটোভস্ক, এই ব্রেস্ট লিটোভস্ক এটা একটা জায়গার নাম। এটা হচ্ছে এখন যে বেলারুশ ছিল একসময়, এখন বাইলো রাশিয়া। বাইলো রাশিয়া, এই বাইলো রাশিয়ার একটা শহর হলো ব্রেস্ট লিটোভস্ক। এখানে 1918 সালের মার্চ মাসে রাশিয়া এবং জার্মানির মধ্যে চুক্তি হয়ে রাশিয়া যুদ্ধ থেকে নিজেকে প্রত্যাহার করে। এই হচ্ছে আমাদের এখান থেকে সরে যাওয়া। এইবার আমরা আর একটা গুরুত্বপূর্ণ কথা জানবো। 9 নম্বর দিয়ে লেখো, উড্রো উইলসনের 14 দফা। উড্রো উইলসনের 14 দফা। আচ্ছা, এই 14 দফাটা হলো তোমার
8 জানুয়ারি 1918 মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন তার কংগ্রেসে ভাষণ দিয়ে যুদ্ধোত্তর বিশ্বে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করার জন্য উনি 14 দফা দিয়েছিলেন। এই 14 দফার গত কয়েকটা বিশেষ আগে প্রশ্ন আসলো, লিগ অফ নেশনস গঠনের কথা বলা হয়েছিল 14 নং দফার কোন দফায়? এটা উনি বলেছিলেন 14 নং দফায়। উনি সরাসরি লিগ অফ নেশনস বলেননি, উনি বলেছিলেন ওই যে আমরা আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তুলব, এই ব্যবস্থাটা গড়ে তুলব। ওখানে বলেছিলেন, আমি আবারও বলছি, ওই যে জার্মানির নেতৃত্বে যে পাওয়ার অ্যালায়েন্স, রাশিয়ার নেতৃত্বে কাউন্টার পাওয়ার অ্যালায়েন্স, এই পাওয়ার অ্যালায়েন্স অ্যান্ড কাউন্টার পাওয়ার অ্যালায়েন্স এর মধ্য দিয়ে পৃথিবীতে উন্মেষ ঘটেছে ব্যালেন্স অফ পাওয়ারের। এবং 1914 সালে যে যুদ্ধ শুরু হয়েছে, সেই যুদ্ধ প্রকৃত অর্থে হয়েছিল ব্যালেন্স অফ পাওয়ারের মধ্যে। এই জন্য উড্রো উইলসন সাহেব বললেন ব্যালেন্স অফ পাওয়ার এটি আন্তর্জাতিক নিরাপত্তা ক্ষেত্রে একটা অকার্যকর ধারণা। এই কথা বলে উনি বলেছিলেন সো উই নিড কালেকটিভ সিকিউরিটি, সো উই নিড কালেকটিভ সিকিউরিটি, তাই আমরা চাই যৌথ নিরাপত্তা। আর এই যৌথ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার জন্য 1919 সালে প্যারিস পিস কনফারেন্সে এই উড্রো উইলসনকে দায়িত্ব দেওয়া হবে। তিনি ওই লীগের নামকরণ করবেন এবং লীগের চুক্তিপত্র প্রণয়ন করবেন। এটা আমরা একটু পরে বলছি। তাহলে আসো, তাহলে আমরা 9 নম্বর পেয়ে গেলাম এটা। এরপরে শেষটা লেখো, জার্মানির আত্মসমর্পণ। জার্মানির আত্মসমর্পণ। দশ নম্বর দিয়ে লেখো জার্মানির আত্মসমর্পণ। এটা হলো 11 নভেম্বর 1918। 11 নভেম্বর 1918 ফ্রান্সের পেতেন নামের একটা জায়গায় ফ্রান্সের একটা রেলগাড়ির বগিতে বসে জার্মানি আত্মসমর্পণ করে ফরাসি জেনারেল ফসের নিকট। বাস, এর মধ্য দিয়ে যুদ্ধ শেষ হয়ে গেল। এইবার আমরা চলে যাব তার পরের অংশে। তাহলে আমরা যুদ্ধের প্রেক্ষাপট দেখলাম, যুদ্ধ দেখলাম, এবার ফলাফল। আমি এই প্রসঙ্গে বলে রাখি, যে কোনো একটা বিষয়ে তোমাকে প্রথমে প্রেক্ষাপটটা জানতে হবে, দেন ঘটনাটা জানতে হবে, ফলাফলটা জানতে হবে। মনে রাখবে, যে কোনো ঘটনার মধ্যে প্রথমে হয় প্রতিক্রিয়া, প্রতিক্রিয়া না হলে কোনো রেজাল্ট হবে না। তাহলে ঘটনার প্রতিক্রিয়া এবং ফলাফল সেটা জানতে হবে। তাহলে আমরা প্রেক্ষাপট জানলাম, সেই বিসমার্কের কথা বলেছি। তারপরে আমরা বলকান সংকটের মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধটা কিভাবে শুরু হলো সেটা বলেছি। তার আগে আমি ব্যালেন্স অফ পাওয়ার কিভাবে গড়ে উঠেছে সেটা বলেছি, সব তথ্য দিয়ে। এবার আমরা যেটা জানবো সেটা হলো, তোমরা লেখো ফলাফল। শুধু লিখে রাখো ফলাফল। ফলাফল লিখে প্যারিস শান্তি সম্মেলন। প্যারিস শান্তি সম্মেলন, এই কথাটা তোমরা লিখে রাখো। আমি দ্রুত আলোচনা করব প্যারিস শান্তি সম্মেলন। এখন দেখো,
18 সালের 11 নভেম্বর যুদ্ধ শেষ হয়ে গেল। দেন 19 সালের 25 জানুয়ারি এই যে মিত্র এবং মিত্রদের সহযোগী এরকম 32টি দেশের প্রতিনিধিরা প্যারিসে একটা শান্তি সম্মেলনে মিলিত হলেন। এই জন্য সম্মেলনটার নামই হয়ে গেল প্যারিস শান্তি সম্মেলন, প্যারিস পিস কনফারেন্স। এবার আসলে যে প্যারিস পিস কনফারেন্সে যা হয়েছিল সেটাই হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল। তো তোমাকে মনে রাখতে হবে প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল যা জানতে হবে সেটা প্যারিস শান্তি সম্মেলনে যা হয়েছিল তাই। তুমি প্যারিস শান্তি সম্মেলনটা জানলে যে 1919 সালে প্যারিস শান্তি সম্মেলন বসলো। সেই সম্মেলনে তোমার দুটো কাজ হয়েছিল, তোমরা একটু লেখো। এই সম্মেলনে দুটো সিদ্ধান্ত হয়, সম্মেলনে দুটো সিদ্ধান্ত, সম্মেলনে দুটো সিদ্ধান্ত। দুটো সিদ্ধান্ত লিখে আমি একটা একটা করে বলে যাব। প্রথমটা হলো লিগ অফ নেশনস গঠন, লিগ অফ নেশনস গঠন। প্রথমটা লেখো তোমরা, লিগ অফ নেশনস গঠন। বাস, এবার শুনে নাও তোমরা, আমি বলছি সেখানে তথ্যগুলো কি কি জানতে হবে। প্রথমে জানবে যে লিগ অফ নেশনস গঠন করার জন্য যে কমিটি করা হয়েছিল সেই কমিটির প্রধান করা হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসনকে। এই কারণে করা হয়েছিল, উনি ওনার 14 দফায় বিশ্ব শান্তির কথা বলেছিলেন, এই কারণে ওনাকে প্রদান করা হয়েছিল। এবং উনি বিশ্ব ব্যবস্থার নামকরণ করেছেন লিগ অফ নেশনস, এবং তার যে চুক্তিপত্র বা কভেনেন্ট হবে সেটাও তিনি প্রণয়ন করেছিলেন। এরপরে তোমার 1919 সালের কি বলবে যে এপ্রিল মাসের 28 তারিখে ওই জায়গায় উপস্থিত ছিল যে কটা দেশ, তারা লীগের চুক্তিপত্র স্বাক্ষর করে। এর মধ্য দিয়ে বিশ্ব ব্যবস্থা গড়ে উঠল। কিন্তু 1920 সালের জানুয়ারি মাসের 10 তারিখে লন্ডনে লীগের প্রথম সম্মেলনের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক যাত্রাটা শুরু হয়। তাহলে মনে রাখতে হবে যে বিশ্বের প্রথম বিশ্ব ব্যবস্থা হলো লিগ অফ নেশনস। বিশ্বের প্রথম বিশ্ব ব্যবস্থা হলো লিগ অফ নেশনস। এরকম দুটো বিশ্ব ব্যবস্থা গড়ে উঠেছে, একটা লিগ অফ নেশনস, একটা জাতিসংঘ। আরো পরে অনেক কিছু আমরা বলবো, বাট এই দুটো বিশ্ব ব্যবস্থা গড়ে উঠেছে দুটো যুদ্ধের প্রেক্ষাপটে। 1914 থেকে 1918 পর্যন্ত যুদ্ধের প্রেক্ষাপটে গড়ে উঠেছে লিগ অফ নেশনস, এবং 1939 থেকে শুরু করে 1945 পর্যন্ত, অর্থাৎ 1939 সালের সেপ্টেম্বর মাসে 1 তারিখে জার্মানি পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করবে। এবং 1945 সালে 2 সেপ্টেম্বর জাপান টোকিওর উপকূলে মার্কিন রণতরীতে মার্কিন জেনারেল ম্যাক আর্থারের নিকট আত্মসমর্পণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্ত হবে। তো যাও, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরে যে জাতিসংঘ হলো, এই জন্য দুটো বিশ্বযুদ্ধ দুটো বিশ্ব ব্যবস্থা হিসাবে। এবার আমরা যেটা জানবো সেটা হলো এই যে লিগ অফ নেশনস গঠন করা হলো, লিগের একটা বিভিন্ন কাউন্সিল হলো, অ্যাসেম্বলি, জেনারেল অ্যাসেম্বলি হলো, এগুলো করা হলো। তারপরে প্রথমে 3টা অর্গান করা হয়েছিল, এরপরে এর সাথে আইএলও অর্গান করা হলো, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসকে অর্গান করা হলো, পরিশেষে 5টা অর্গান হয়েছিল। এরপরে আমরা যেটা জানবো সেটা হলো মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন লিগ অফ নেশনস গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ রেখেছিলেন, অথচ সে মার্কিন যুক্তরাষ্ট্র লীগের সদস্যপদ গ্রহণ করেনি। এই সদস্যপদ গ্রহণ না করার কারণটা হলো
মনরো ডক্ট্রিন। তোমরা যদি লিখতে চাও লিখতে পারো, মনরো ডক্ট্রিন। ডক্ট্রিন মানে হচ্ছে মতবাদ, মনরো ডক্ট্রিন। আচ্ছা, এবার একটু শুনে নাও। 1823 সালে মার্কিন প্রেসিডেন্ট চার্লস মনরো তিনি ঘোষণা করেছিলেন যে আমরা এই যে আটলান্টিক এই পারে ইউরোপ, আটলান্টিকের এই পারে হচ্ছে আমেরিকা, তিনি বললেন আমরা আটলান্টিকের ওপারে যাব না, ওপারের কাউকে এপারে সহ্য করব না। অর্থাৎ তোমরা ইউরোপ আটলান্টিকের আমার দিকে আসবা না, আমরা তোমাদের দিকে যাব না। এটাকে বলে হলো পলিসি অফ আইসোলেশন, অর্থাৎ বিচ্ছিন্নতার নীতি। এটাকে তুমি আরো বলতে পারো ইন্ট্রোভার ফরেন পলিসি, ইন্ট্রোভার অন্তর্মুখী পররাষ্ট্রনীতি। এটা হলো চার্লস মনরো। এখন যদি আমরা লীগের সদস্যপদ গ্রহণ করি, তাহলে চার্লস মনরোর যে ঘোষণা সেটা আর থাকে না, সেটা লঙ্ঘন হয়ে যায়। অর্থাৎ আমাদেরকে সারা বিশ্বে আমাদের সম্পর্ক গড়ে তুলতে হবে, শুধু আমেরিকাকে নিয়ে আমরা বসে থাকতে পারবো না। কিন্তু সিনেটে সংখ্যাগরিষ্ঠ সদস্য চলে গেল চার্লস মনরোর ঘোষণাকে সমর্থন করে, আর লীগের সমর্থন করলো কম। এই কারণে তোমার আমেরিকার লিগ অফ নেশনসে আসা হলো না, এই কথাটা মনে রাখবে। এরপরে রাশিয়াও কিন্তু, সোভিয়েত ইউনিয়ন বলো রাশিয়া বলো, এরাও কিন্তু লিগে আসেনি। 1933 সালে রাশিয়া এসেছে, আবার 1939 সালে সে আবার বেরিয়ে যায়। তার মানে হলো লিগ অফ নেশনস পরবর্তী সময়ে বিশ্ব শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা রাখতে পারেনি। যেটা তোমরা জানবে একটা একটা করে। যেমন 1931 সালে জাপান এসে দখল করলো চীনের মাঞ্চুরিয়া। 1932 সালে জাপান দখল করলো চীনের সাংহাই। 1933 সালে সে দখল করলো কোরিয়া। প্রত্যেকটা বার লীগের কাছে নালিশ করেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এরপরে তুমি দেখবে 1936 সালে ইতালির মুসোলিনি আফ্রিকার শেষ স্বাধীন রাজ্য আবিসিনিয়া দখল করে নেয়। কিচ্ছু করেনি লিগ অফ নেশনস সেই সময়। কেন করেনি, তার কারণটা কি ছিল, আমি এটা আলোচনার পর তোমাদেরকে বোঝাবো যে 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের কারণ তো বুঝেছো, এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন হয়েছিল সেটাও কিন্তু তোমাকে বুঝতে হবে। সেটা যদি বোঝো তাহলে তুমি আন্তর্জাতিক রাজনীতি বোঝাটা তোমার জন্য সহজ হয়ে যাবে। আর সেটা যখন সহজ হবে তখন দেখবে তোমার জানার আগ্রহটা বেশ গতিশীল হয়ে যাবে। আর গতিশীল হয়ে গেলে তুমি নিজেই অনেক এগোতে পারবে। আমি আগেও বলেছি, আবারও বলি, পরীক্ষা দিবা তুমি, পাশ করবা তুমি, চাকরি পাবা তুমি, ক্ষমতা পাবা তুমি, বেতন পাবা তুমি, সুযোগ সুবিধা সব পাবা তুমি, পেনশন পাবা তুমি। কৃতিত্ব কিন্তু তোমার, কৃতিত্ব অন্য কারণ না, কৃতিত্ব তোমার। দয়া করে কখনো বলবে না যে আমি অমুকের এইটা করেছি বিধ আমার হয়েছে না, অন্য কেউ তোমাকে হেল্প করতে পারে। এখন তোমাকে যদি কেউ একটু সহযোগিতা করে, যেমন ধরো তুমি তোমার পাশের বাড়ি একটা ছেলে, সে হয়তো ইন্টারমিডিয়েট পড়ে, তাকে বললা যে তুমি আমার এই অঙ্কটা বুঝায় দাও। যদিও আপনাকে অঙ্কটা বুঝিয়ে দেয়, আপনি বোঝেন যে অঙ্কটা বুঝেছেন, তাহলে তার প্রতি আপনি কৃতজ্ঞতা প্রকাশ করবেন। তোমরা মনে রাখবা, কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে হলো ভালো মনের মানুষ। এটা বোধহয় তোমরা সবাই জানো। অকৃতজ্ঞ মানুষ অনেক আছে, তারা উপকার নেয় কিন্তু স্বীকার করে না। এটা হচ্ছে তারা আল্লাহর পছন্দসই মানুষ না। এইসব মানুষকে আল্লাহ পছন্দ করে না।
তো যাক, যেটা বলছিলাম যে তোমরা এই মানসিকতাটা পোষণ করবে। তো এখন আমি যেটা বলছি সেটা হলো এই যে মনরো ডক্ট্রিন হলো, বাস এইরকম দুই একটা তথ্য লিগ অফ নেশনস। তারপরে আমরা দেখবো যে 1930-এর দশকের যে লিগ অফ নেশনস কার্যত একেবারে অকার্যকর হয়ে যায় সর্বত্র। তোমার কি বলবে যে হিটলার যখন 1933 সালে জার্মানির চ্যান্সেলর হয়, এরপরে সে কি নীতি গ্রহণ করেছিল, সেই নীতিগুলোর মধ্য দিয়ে সে একের পর এক লীগের চুক্তিপত্র ভেঙে অনেক কাজ করেছে। তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি? তখন তুমি দেখবে যে লীগের নেতৃত্বে ছিল ব্রিটেন এবং ফ্রান্স। এবং ব্রিটেন ফ্রান্সের দৃষ্টিভঙ্গি কি ছিল, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি কি ছিল, সেগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে 1939 সালে একটা যুদ্ধ অনিবার্য হয়েছিল কিনা, সেটা কিভাবে হয়েছিল। যা এটা বলতে তারপরে হলো আনুষ্ঠানিকভাবে 1946 সালের এপ্রিল মাসে লিগ অফ নেশনসকে এটা আনুষ্ঠানিকভাবে বাদ দেওয়া হয়, মানে বিলুপ্ত করা হয়। এরপরে আসো আমরা তাহলে প্যারিস শান্তি সম্মেলনে আমরা জাতিসংঘ সম্পর্কে যত জানবো, লিগ অফ নেশনস নিয়ে আমাদের অত পড়ার সুযোগ নেই। শুধু এটা জানলাম যে কখন হয়েছে এবং আমেরিকা মার্কিন প্রেসিডেন্ট এটা করেছেন। এবং তোমার আরেকটা তথ্য মনে রাখো, এইটা মার্কিন প্রেসিডেন্ট এটা করার কারণে 1919 সালে উড্রো উইলসনকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। অর্থাৎ শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার কারণটা হলো এই লিগ অফ নেশনস গড়ে তোলা বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য। এবার আমরা দ্বিতীয়টা যেটা জানবো সেটা হলো, তোমরা একটু 2 নম্বর দিয়ে লেখো, অক্ষ শক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা। শাস্তিমূলক ব্যবস্থা। আর এই ব্যবস্থা শুনে নাও তোমরা একটু, শুধু লিখে দাও অক্ষ শক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা। অর্থাৎ যারা অক্ষ তৈরি করেছিল এবং যুদ্ধ বাঁধিয়েছিল তাদেরকে এক্সিস্ট পাওয়ার বা অক্ষ শক্তি বলে, আমরা আর একটা শব্দ বলি শত্রু শক্তি। এবং তাদের অপোজিটে যারা যুদ্ধে গিয়েছিল তারা হলো অ্যালাইড ফোর্স, যারা মিত্র শক্তি। এখন এখানে তোমরা প্রথমে যেটা বলে রাখবে সেটা হলো প্যারিস পিস কনফারেন্সে ওই যে অস্ট্রো হাঙ্গেরি এই যে অস্ট্রো হাঙ্গেরি নামে যে কনফেডারেশন, এটাকে ভেঙে দেওয়া হয়। ভেঙে দেওয়ার ফলে অস্ট্রিয়া আলাদা হয়ে গেল, হাঙ্গেরি আলাদা হয়ে গেল। ওই সেই 1860-এর দশকের শেষ দিকে এরা দুটো কনফেডারেশন করেছিল, আর 1919 সালে কনফেডারেশন মিত্র শক্তি ভেঙে দিল। তাহলে এখন কি দাঁড়ালো তোমরা দেখো, এখন দাঁড়ালো হলো 1 নাম্বার জার্মানি, 2 নাম্বার অস্ট্রিয়া, 3 নাম্বার হাঙ্গেরি, 4 নাম্বার বুলগেরিয়া, 5 নাম্বার তুরস্ক। বাস, তোমরা সংক্ষেপে মনে রেখো অক্ষ শক্তির সদস্য দেশ হলো মোট তোমার এই 5টা। এই 5টার সাথে চুক্তি হয়েছিল 5টা। এই 5টা চুক্তি আমি এখানে উল্লেখ করছি, তোমরা দেখো। সেটা হয়েছিল জার্মানির সাথে ভার্সাই সন্ধি। অর্থাৎ ভার্সাই ওখানে হয়েছিল ফ্রান্সের ভার্সাইতে। এরপরে হলো অস্ট্রিয়ার সাথে হয়েছিল সেন্ট জার্মাইন সন্ধি। হাঙ্গেরির সাথে হয়েছিল তোমার নিউলি সন্ধি। বুলগেরিয়ার সাথে হয়েছিল ত্রিয়ানন সন্ধি।
আর তুরস্কের সাথে হয়েছিল সেভের সন্ধি। বাস, তোমরা শুধু মনে রাখো 1919 সালের জুন মাসে হয়েছিল 28 তারিখে জার্মানির সাথে ভার্সাই সন্ধি, আর 1920 সালের আগস্ট মাসে 10 তারিখে হয়েছিল তুরস্কের সাথে সেভের সন্ধি। এই যে পাঁচটা সন্ধি হলো, এরপরেই আমরা যেটা জানতে চাইবো সেটা হলো, এগুলো আমরা এখন ডিটেলস আলোচনা করব না, তুমি শুধু মনে রাখো জার্মানির সাথে ভার্সাই সন্ধি হয়েছিল 1919 সালে, এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং এই ভার্সাই সন্ধি দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা কারণ হয়ে দাঁড়াবে, যেটা হিটলার করবে। এখন আমরা চলে আসি, সেটা হলো যে তোমার জার্মানি ভার্সাই সন্ধির মুখে পড়ল, নানা রকমের টানা পড়েন। এই যে 1919 সালের পর, আমি কয়েকটা ঘটনা শুধু বলছি তোমাদের। 1922 সালে তোমার আমেরিকা, ফ্রান্স এবং জাপানের মধ্যে একটা নৌ চুক্তি হয়েছিল। এই যে আমেরিকা, ফ্রান্স এবং জাপানের মধ্যে যে নৌ চুক্তি হয়েছিল, সেই নৌ চুক্তিটা এরকম ছিল 100:100:60, অর্থাৎ ইউএসএ, ফ্রান্স, জাপান। যেখানে আমেরিকা 100 হবে, ফ্রান্স সেখানে 100 হবে, বাট সেখানে 40 কম থাকবে জাপানের। তাহলে এখন জাপানের ভিতরে একটা প্রতিক্রিয়া হবে, এবং জাপানের এই প্রতিক্রিয়ার ফলাফলটা ঘটবে 1941 সালের ডিসেম্বর মাসের 7 তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে পার্ল হারবারে নৌঘাটিতে আক্রমণ করা, যার মধ্য দিয়ে আমেরিকা যুদ্ধে আসবে। এরপরে হয় যে তোমার একদিকে দেখো, তোমরা যুদ্ধ অপরাধী হিসেবে জার্মানির উপরে ভার্সাই সন্ধি চাপিয়ে দেওয়ায় জার্মানি অনেকটা দুর্বল হয়ে গেল। আবার 1917 সালে রুশ বিপ্লব হওয়ার পর রাশিয়ায় 1918 সালে কাউন্টার রেভলিউশন শুরু হয়। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। 1918 থেকে 1924 পর্যন্ত রাশিয়ায় এটাকে বলে কাউন্টার রেভলিউশন, প্রতি বিপ্লব। 1917 সালে এপ্রিল মাসে রাশিয়ার শেষ জার দ্বিতীয় নিকোলাস সে পদত্যাগ করে, প্রিন্স লুভভ ক্ষমতায় আসে। প্রিন্স লুভভ ক্ষমতায় আসার পর তোমার কিছুদিন পর কেরোনস্কি, একজন লিবারেল ডেমোক্রেট, সে ক্ষমতা দখল করে, ক্ষমতায় যায়। সেই কেরোনস্কি যখন ক্ষমতায়, তখন লেনিন সাহেবের নেতৃত্বে 1917 সালে অক্টোবর বিপ্লব হয়েছিল। তোমরা এই অক্টোবর বিপ্লব একটা কথা মনে রাখবে, দুনিয়া কাঁপানো 10 দিন। দুনিয়া কাঁপানো 10 দিন, এটা একটা বিশেষ এসেছিল জন রিডের লেখা একটা বই, বাংলায়ও আছে, দুনিয়া কাঁপানো 10 দিন। অর্থাৎ 1917 সালের অক্টোবর মাসের 16 থেকে 25 তারিখ পর্যন্ত এই যে 10 দিন, এই 10 দিন
সারা দুনিয়া একটা থরকম্প অবস্থা হয়েছিল যে কি নতুন আসছে পৃথিবীতে। তারপরে আসলো সেই হলো সমাজতন্ত্র। এখন কার্ল মার্কসের সমাজতন্ত্র প্রথম প্রতিষ্ঠিত হলো রাশিয়ায়। এর আগে তোমার পৃথিবীতে আর কোনো দেশে সমাজতন্ত্র আসেনি। এখন সমাজতন্ত্রের ধারণাটা হলো উৎপাদন এবং বন্টনের মধ্যে সাম্য। কিন্তু সেই সময় সাম্রাজ্যবাদ এবং পুঁজিবাদী যে ব্যবস্থাপনা, সাম্রাজ্যবাদ যে শোষণ করছে সেটা হলো সামন্তবাদের মধ্য দিয়ে, ফিউডালিজমের মাধ্যমে। এই ফিউডালিজম মানে হলো ধনিক শ্রেণীর মাধ্যমে তারা শোষণ এবং শাসন করছে। তোমরা জানো যে জমিদার শ্রেণী এরা হচ্ছে সামন্ত শ্রেণী। এরা উৎপাদন করে না, বাট ভোগ করে, এবং তারা সামন্ত প্রভুর অধীনে থেকে ভোগ করে। এখন যা দাঁড়ায় সেটা হলো এরকম সামন্ততান্ত্রিক সমাজকে রাশিয়ায় ভেঙে লেনিন সাহেব বললেন রাশিয়া। আমি পরে তোমাদের সোভিয়েত কথাটা শুনে থাকো, তোমরা সোভিয়েত ইউনিয়ন। আমার ধারণা তোমরা সোভিয়েতটা কি এটা জানো না, আমি পরে তোমাদেরকে জানাবো সোভিয়েতটা কি, পরে কখন সোভিয়েত ইউনিয়ন হয়। এখন এই যে তাহলে দেখো তো, একদিকে সমাজতন্ত্র, অপরদিকে সামন্ততন্ত্র। এই সামন্ততন্ত্রের নেতৃত্ব আছে সাম্রাজ্যবাদ এবং পুঁজিবাদ। তাহলে পুঁজিবাদ এবং সাম্রাজ্যবাদের সাথে সমাজতন্ত্রের দ্বন্দ্ব দেখা দেয় কিনা? অবশ্যই দ্বন্দ্ব দেখা দিয়েছিল। আর সেই দ্বন্দ্বের প্রকাশটা কখন হচ্ছে দেখো, ওই যে যার দ্বিতীয় নিকোলাস তার পতন হলো, এবং তার যে সামন্তরা এরা হচ্ছে একদিকে, আর একদিকে হলো তোমার লেনিন এবং তার বলশেভিক। আবার তুমি এখানে রেড আর্মি, লাল ফৌজ, এক পক্ষে হচ্ছে এরা রেড আর্মি বলশেভিক, অপর পক্ষে জার দ্বিতীয় নিকোলাস এবং তার সামন্তরা। 6 বছর যুদ্ধ হয়েছিল। 1919 সালে জার দ্বিতীয় নিকোলাস এবং তার পরিবারের সবাইকে এনে একটা রুমে গুলি করে হত্যা করা হয়েছিল। পরিশেষে এদের পতন হয়, এরা জিতে যায়। আর এই সময় আমেরিকা, ফ্রান্স এবং ব্রিটেন তারা এই জার দ্বিতীয় নিকোলাস এবং তার সামন্তদেরকে প্রচুর অর্থকড়ি দিয়ে সহযোগিতা করেছিল। কেন সহযোগিতা করেছিল? অঙ্কুরেই সমাজতন্ত্রকে ধ্বংস করে দিতে হবে। তাহলে দেখো তো এর মধ্য দিয়ে প্রমাণ হয় কিনা যে সমাজতন্ত্র আসার ফলে পুঁজিবাদের সাথে একটা দ্বন্দ্ব শুরু হলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই দ্বন্দ্বটা বিকশিত হবে, যেটাকে আমরা আন্তর্জাতিক সম্পর্কে বলবো কোল্ড ওয়ার বা স্নায়ু যুদ্ধ। তাহলে এখন আমরা যেটা জানলাম সেটা হলো এই যে রুশ বিপ্লবটা আমরা জেনে গেলাম। আচ্ছা, তারপরে যেটা বলছিলাম সেটা হলো এই যে একদিকে জার্মানি বিচ্ছিন্ন, অপরদিকে রাশিয়াও বিচ্ছিন্ন। তখন 1922 সালে রাশিয়া এবং জার্মানির মধ্যে র্যাপালো নামের একটা চুক্তি হয়। তারপরে 1924 সালে ডয়েস প্ল্যান হয়, যে জার্মানির কাছ থেকে কিভাবে ক্ষতিপূরণ আদায় করা যায়। তারপর 1926 সালে লোকর্ণ চুক্তি হয়, যে চুক্তির মাধ্যমে জার্মানিকে লীগের সদস্য পদ দেওয়া হয় এবং তাকে অর্থকরী সাহায্য দেওয়া হয়। তারপরে এই ডয়েস প্ল্যান যখন ব্যর্থ হয় তখন 1919 সালে ইয়াং প্ল্যান হলো। ইয়াং প্ল্যান হওয়ার পর তোমার সেখানেও খুব একটা কার্যকর হলো না। এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমাদের মনে রাখতে হবে, গ্রেট ডিপ্রেশন বা মহামন্দা। যেমন এখন আমরা এই করোনার কারণে বৈশ্বিক যে ক্রাইসিস গুলো চলছে, ডিপ্রেশন গুলো চলছে, তোমরা যদি পড়ে থাকো তাহলে পেয়েছো অনেক জায়গা বলা হচ্ছে যে 1930-এর দশকে
যে গ্রেট ডিপ্রেশন হয়েছিল, আজকে করোনা তাকে অতিক্রম করে যাচ্ছে। তাহলে যা দাঁড়ালো সেটা হলো যে 1929 সালে আমেরিকার অর্থনীতিতে দুটো ঘটনা ঘটেছিল। একটা হলো তাদের উৎপাদন এতটাই বেড়েছিল, গম উৎপাদন, যে সে গম তারা যখন বাজারে আনলো তখন দাম এতটাই পড়ে গেল যে সেটা কৃষকরা বেচতে পারছিল না। তারপর তখন মার্কিন প্রেসিডেন্ট ছিলেন জনাব হুভার সাহেব। তারপরে 1932 সালে রুজভেল্ট উনি জয়লাভ করেন এবং 33 সালে উনি ক্ষমতায় আসেন। বিশ্বের অন্যতম বিখ্যাত অর্থনীতিবিদ পিএন কেইন্স, এই পিএন কেইন্স তিনি কিভাবে এই মন্দা থেকে উত্তরণ ঘটাবেন সেটার জন্য উনি কিন্তু ব্রিটিশ নাগরিক, বাট উনি মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্টকে সহযোগিতা করেছিলেন। ওই সময় যে কথাগুলো বলেছিলেন তোমাদের যখন আমি এই কোভিড নিয়ে পড়াবো, রিটেলে যখন বিস্তারিত আলোচনা করব, তখন ওই কেইন্সের কথা আবার আসবে, যে আজকে সেটাই করা হচ্ছে। কেইন্স তখন কি বলেছিল, এটার জন্য কেইন্সের পরামর্শে রুজভেল্ট সাহেব ওই গ্রেট ডিপ্রেশন থেকে মুক্ত হওয়ার জন্য উনি একটা সিস্টেম দাঁড় করিয়েছিলেন, তার নাম দিয়েছিলেন নিউ ডিল। এই নিউ ডিল হওয়ার পরেও আমেরিকাকে অনেক গম তারা আন্তর্জাতিক বাজারে তখন বিক্রি করতে পারেনি, আন্তর্জাতিক বাজারেও তখন দাম পড়ে যায়, ক্যারিং কস্ট ওঠে না। তখন তারা মিলিয়ন মিলিয়ন টন গম আটলান্টিক সাগরে তারা ছেড়ে দিতে হয়েছিল। পরে তারা এটাকে অন্য ব্যবস্থা করেছে, যেটা পাবলিক ল 480 তোমরা যখন জানবে, পিএল 480, যেটার সাথে বাংলাদেশের সম্পর্ক ছিল 1974 সালে, সেই আমাদের কিউবার সাথে সম্পর্ক নিয়ে আমেরিকার যে সম্পর্ক হয়েছিল সেগুলো তোমরা জানবে। তাহলে এই যে সাধারণ জ্ঞান একটার সাথে একটা এতটা রিলেটেড যে একটা থেকে একটা বিচ্ছিন্ন করা যায় না। একটা কথা বলতে গেলে আর একটা কথা আসে, সেই কথার সাথে আরো কথা আসে, অনেক মিলিয়ে 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 কথা জানতে হয়। তাই যেটা বলছিলাম সেটা হলো এই যে তোমার হয়ে গেল, তারপরে তোমরা এই গ্রেট ডিপ্রেশন সম্পর্কে জানবে। তারপরে তুমি একটু হিটলার কিভাবে ক্ষমতা আসলো তোমাদের মনে রাখতে হবে যে হিটলার কিন্তু তার জন্ম হচ্ছে অস্ট্রিয়ায়, ব্রুনাই আমিন গ্রামে। সে যখন যুবক হয় তখন সে চলে আসে জার্মানিতে এসে সে জার্মান বিমান বাহিনীর কর্পোরাল পদে চাকরি দেয়। হিটলার কিন্তু শিক্ষিত ছিল না, সে 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়েছিল, বাট সে আঁকতে পারত ভালো। এই জন্য সে তার জীবনটা প্রথম শুরু করেছিল একজন কমার্শিয়াল আর্টিস্ট হিসাবে। কমার্শিয়াল আর্টিস্ট মানে ওই যে তোমরা দেখো না পাড়ায় মহল্লায় রাস্তার পাশে একটা ছোট ছোট দোকানে মানুষ ব্যানার লেখে, ফেস্টুন লেখে, এগুলো যারা লেখে তাদেরকে কমার্শিয়াল আর্টিস্ট বলে। যারা চারুকলা থেকে পাস করে তাদেরকে কমার্শিয়াল আর্টিস্ট বলে না, তাদেরকে প্রফেশনাল আর্টিস্ট বলে। উনি তাই ছিলেন। আর ওনার বাবা অর্থ সম্পদের মালিক হননি, ওনার বাবা একজন ইহুদির অবৈধ সন্তান ছিলেন। এটা হিটলারকে অনেক যন্ত্রণা দিয়েছে, যে কারণে হিটলার প্রচন্ডভাবে ইহুদি বিদ্বেষী ছিল। এরপরে প্রথম বিশ্বযুদ্ধে সে অংশগ্রহণ করে এবং আহত হয়। 1920 সালে সে জার্মান ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টি বা নাজি পার্টি গঠন করে। এই নাজি পার্টি বা নাৎসি দল আমরা বলি। 1928 সালের নির্বাচনে নাৎসি জয়লাভ করতে পারেনি, 1932 সালে সে নির্বাচনে জয়লাভ করে। এই যে 1918 সালে যখন জার্মানির পতন হয়ে গেল, তারপর থেকে হিটলারের ক্ষমতায় আসার আগ পর্যন্ত জার্মানির শাসনকে বলা হয় হলো উইমার রিপাবলিক। উইমার রিপাবলিক, এই উইমার রিপাবলিক তোমরা কোথাও যদি পড়ো
বাংলায় লিখলে পাবা ভাইমার প্রজাতন্ত্র। ভাইমার প্রজাতন্ত্র আমি তো একটু বলে দিচ্ছি, সেটা হলো এই ভাইমার বা উইমার, এটা হলো জার্মানির একটা শহরের নাম। শহরটা হচ্ছে অ্যালপ নদীর তীরে। অ্যালপ নদীর তীরে উইমার শহরে তোমার ফ্রেডরিক অ্যাবেটের নেতৃত্বে জার্মানিতে সরকার ব্যবস্থা গড়ে উঠেছিল। ওই সরকারের নামে হয়ে যায় উইমার রিপাবলিক। এরপর 1933 সালে জানুয়ারি মাসে হিটলার ক্ষমতা আসার মধ্য দিয়ে উইমার রিপাবলিকের পতন হয় এবং 1933 সালের জানুয়ারি থেকে শুরু করে 1945 সালের এপ্রিল মাস পর্যন্ত হিটলারের শাসনকালকে বলা হয় থার্ড রাইখ। থার্ড রাইখ, এই যে থার্ড রাইখ, এটা বিশেষ এসছে একাধিকবার এসছে। তাহলে প্রথম হচ্ছে উইমার রিপাবলিক, তারপর থার্ড রাইখ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটা শেষ হবে। এই হলো আমাদের ওই সময় জানা। তো আমরা আগামী ক্লাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আলোচনা করব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপরে আমরা যুদ্ধের গতি প্রকৃতি নিয়ে কথা বলবো, কিভাবে কিভাবে হলো, তার আগে কি কি হয়েছিল না হয়েছিল। তারপরে যুদ্ধে প্রথমে সোভিয়েত ইউনিয়ন আসে নাই, আমেরিকা আসে নাই, সোভিয়েত ইউনিয়ন কখন আসলো, আমেরিকা কখন আসলো, তারপর যুদ্ধের গতি পরিবর্তন হলো। সেই যুদ্ধের গতি পরিবর্তন হলে প্রথমে ইতালির পতন হলো কিভাবে, তারপর জার্মানির পতন হলো কিভাবে, জাপানের পতন হলো কিভাবে। এবং এই সময়, এই যুদ্ধের সময় তখন আমেরিকার প্রেসিডেন্ট প্রথমে ছিলেন তোমার রুজভেল্ট। উনি 1933 সাল থেকে 1945 সালের 12 এপ্রিল পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ছিলেন। উনি 4 বার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন হয়েছেন। উনি একমাত্র প্রেসিডেন্ট যিনি 2-এর অধিকবার নির্বাচিত হয়েছেন। তোমাদের আমি আমেরিকার ইলেকশন যখন পড়াবো তখন জানাবো যে 2 বারের বেশি প্রেসিডেন্ট হওয়া যাবে না। এটা কখন থেকে হলো, সেটা আমি জানাবো। তো এই রুজভেল্ট সাহেব 1945 সালের এপ্রিল মাসের 12 তারিখে মারা গেলে ভাইস প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান উনি ওই দিন সন্ধ্যার সময় প্রেসিডেন্ট হিসাবে শপথ নেন। আর এদিকে তোমার সোভিয়েত ইউনিয়নে তখন জোসেফ স্টালিন। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয় তার আগে 1936 সাল থেকে তোমার 1940 সালে এসে হলো উইনস্টন চার্চিল ক্ষমতায় আসেন। তারপর 1945 সালে জুন মাসে নির্বাচনে তোমার চার্চিলের দল কনজারভেটিভ পার্টি হেরে যায়, লেবার পার্টি জিতে যায়। তখন ক্লিমেন্ট এটলি হয় ব্রিটিশ প্রধানমন্ত্রী। এই যে 1943 সালের নভেম্বর মাসে তোমার তেহরানে প্রথম শীর্ষ সম্মেলন হয়। এরকম 3টা শীর্ষ সম্মেলন হয়েছিল, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তোমার ইয়াল্টা কনফারেন্স, যেটা বিশেষে বারবার আসেই শুধু না, এবং ইয়াল্টা সম্পর্কে তোমার লেখার সুযোগ নেওয়ারও সুযোগ আছে। তা সে ইয়াল্টা সম্মেলন। তারপরে 1945 সালে জুলাই মাসে হয়েছিল জার্মানির পটসডাম শীর্ষ সম্মেলন। এগুলো নিয়ে আমরা কথা বলবো, অনেক গুরুত্বপূর্ণ জানবে। আমি তোমাদের একটা কথা শেখাই দিব, জানাই দিব আগামী ক্লাসে, সেটা হলো জাপানে অ্যাটম বোমা ব্যবহার করার কোনো কথা ছিল না। তারপরেও তোমরা জানো 6 আগস্ট 1945 হিরোশিমায়, 9 আগস্ট 1945 নাগাসাকিতে অ্যাটম বোমা নিক্ষেপ করেছিল আমেরিকা। তোমরা একটু নিজেদের কাছে প্রশ্ন করে দেখো, তোমরা বড় জোর গাইড পড়ে যা শেখো সেটা হলো যে ওই 6 আগস্ট হিরোশিমায় লিটল বয় নামের একটা অ্যাটম বোমা ফেলা হয়েছিল। 9 আগস্ট নাগাসাকিতে ফ্যাট মান নামের একটা অ্যাটম বোমা নিক্ষেপ করা হয়েছিল। এর মধ্য দিয়ে জাপানের পতন হয়েছিল। এই কথাগুলো তোমরা জানো এই গাইড পড়ে। আমি তোমাদের আগামী ক্লাসে
অনেকগুলো প্রশ্ন বলবো, অনেকগুলো বিষয় বলবো, অনেকগুলো বিষয় আসবে এখানে, দেখবে তো ইন্টারেস্টিং জায়গা। আমি তোমাদেরকে প্রথমে বোঝাবো যে কেন অ্যাটম বোমা ফেলা হলো। এই কথা যদি না বোঝো, তুমি না জানো, তাহলে তুমি এই নিউক্লিয়ার কম্পিটিশন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তীব্রতর হবে, যেটা সিনাই যুদ্ধের একটা অন্যতম উপসর্গ হবে, সেটা তুমি বুঝবে কিভাবে? আবার ডিসআর্মামেন্ট হবে, সেটাই বা বুঝবে কিভাবে? এগুলো সব বুঝতে হলে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ট্রান্সফরমেশনের জায়গাগুলো ভালো করে বুঝতে হবে, তাহলে তুমি আগাতে পারবে। তো এই পর্যন্ত আজকে আমরা কথা বলবো। এইবার তোমাদের কাছে আমি বলে রাখি, সেটা হলো 19 আজকে তোমাদের এই ফেসবুক লাইভের শেষ ক্লাস। আগামীকাল এই কয়দিনের লাইভ ক্লাস ডিলিট হয়ে যাবে। 19 তারিখ থেকে তোমরা জুমে চলে যাবে। 19 তারিখ রাত 8টা থেকে তোমাদের ক্লাস শুরু হবে। 7 দিনের মধ্যে 6 দিন ক্লাস নিব। যারা রিটেনে ভর্তি হয়েছে তাদের রিটেন ক্লাস প্রিলিমিনারি পরীক্ষা 2 দিন পর 3 দিনের মাথায় শুরু হয়ে যাবে। আর তোমাদের কি বলে যে 6 দিন করে প্রিলিমিনারি ক্লাস হবে। তোমরা পিডিএফ পাবে, সব রেডি হচ্ছে, অনেকগুলো রেডি হয়ে গেছে। আমি আশা করছি যে 19 তারিখে আমি কয়েকটা পিডিএফ তোমাদেরকে দিব। আচ্ছা, তারপরে হলো তোমরা যারা ভর্তি হওনি তারা অবশ্যই কালকে এবং পরশু দিনের মধ্যে ভর্তি হবে। ভর্তি হয়ে তোমরা আমি তোমাদেরকে জুম আইডি দেব এবং তোমার গ্রুপে তোমাকে অ্যাড করে নেব। আর তোমাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, তোমরা যদি এরকম কোনো কিছু ভেবে থাকো যে তুমি ক্লাস করে তোমার মোবাইলে রেকর্ডটা তোমার এক বন্ধু বা বন্ধুদেরকে সেটি শেয়ার করবে, সঙ্গে সঙ্গে ওটি আমার কাছে এসে যাবে খবরটা, এবং যিনি করিবে পরের দিন সে তার ক্লাস আমি ব্লক করে দিব। কাজেই তোমাদেরকে আমি সতর্ক করব, তোমরা যারা ভর্তি হয়েছ এবং আজ কাল পরশুদিন যারা ভর্তি হবে তারা আমার সাথে থাকবে। তুমি তোমার জন্য আমি, আমার জন্য তুমি, কম্প্রোমাইজ করবে না, এই ধরনের কিছু করবে না। তাহলে এটা সাবধান থাকবে। আর তোমাদের ক্লাসের আগে আমি তোমাদের একটা দিয়ে দিব, তোমাদের পাসওয়ার্ড দিয়ে দিব তোমাদের গ্রুপে। বাস ওই পাসওয়ার্ডটা পেলেই তুমি ক্লাসের সাথে যোগ হতে পারবে। তো যারা ইতিমধ্যে, আমার ধারণা আজকে যতজন ভর্তি হয়েছ 3-4 জন ছাড়া, বিকেলে যারা হয়েছে তারা ছাড়া আমি সবারই দিয়ে দিয়েছি, তোমাদের জুম দিয়েছি। এবং তোমাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু রেকর্ড থাকবে, এবং আমি 19 তারিখে বলে দেব এই রেকর্ডটা কতক্ষণ থাকবে। ততক্ষণের ভিতরে তোমরা যতবার পড়ো দেখবে, কিন্তু কেউ তোমরা রেকর্ড শেয়ার করবে না, এটা খেয়াল রাখবে। এই হলো বিষয়। এবার যদি তোমরা কেউ কোনো প্রশ্ন করতে চাও করতে পারো। এবার তোমরা কেউ প্রশ্ন করলে করো। আচ্ছা, একজন বলেছ সুজন স্যার কোর্স ক্লাস কত তারিখের মধ্যে শেষ করবেন? এটা ফেব্রুয়ারি মাসের শেষ, মানে তৃতীয় সপ্তাহ বা 20-22 তারিখের মধ্যে শেষ হবে। অ্যাডভোকেট উম্মে হাবিবা রোজি, তুমি বলছো স্যার আসসালামু আলাইকুম স্যার, এই কয়দিন যে ক্লাসগুলো নিয়েছেন এইগুলো কি অ্যাডমিট স্টুডেন্টদের কি আবার করবেন না? যেগুলো হয়ে গেছে আর করাবো না, এরপর থেকে হবে। আমি আজকে যে পর্যন্ত আলোচনা করেছি, আগামী ক্লাসে আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে একটু কথা বলবো, হিটলার কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাদ দিয়েছে। আমি একটা কারণ বলেছি, সেটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা হচ্ছে ভার্সাই সন্ধি, আর একটা হচ্ছে রুশ বিপ্লব। এই দুটো কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। সো আগামী ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়ে দেব রুশ বিপ্লব কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাদ দিয়েছিল, এটা জানবে। তারপরে আর কেউ কিছু বলবে? বলো।
ধন্যবাদ, থ্যাঙ্কস বলেছ। আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে একটু কথা বলবো, হিটলার কিভাবে কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাঁধিয়েছে। আমি একটা কারণ বলেছি, সেটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের, একটা হচ্ছে ভার্সাই সন্ধি, একটা হচ্ছে রুশ বিপ্লব। এই দুটো কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। সো আগামী ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো রুশ বিপ্লব কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আচ্ছা, ফরিদুল ইসলাম তুমি বলেছো কোর্স ফি হচ্ছে 2000 টাকা। বাবা, কোর্স ফি 2000 টাকা। আমি একটু বলে দিই, কোর্স ফি হলো 2000। এর সাথে তোমাদের বিকাশে, নগদে বা তোমরা রকেটে যেটাই পাঠাও সেটার যে খরচ সেটা যোগ করে দিয়ে দেবে। তারপরে হলো তোমরা, আমি বিকাশের নাম্বারটা দিয়ে দিচ্ছি 01911325995। আচ্ছা, সুজন বলেছ শিখছি। হ্যাঁ, শিখবে তো বটেই। স্যার, আপনি কিভাবে ইনফরমেশন কিভাবে মনে রাখেন? এই যে আমি তোমাদেরকে বলেছিলাম যে মনে রাখা উপায়টা কি, একটু গল্পটা শুনবে। আমরা সেই 1960-এর দশকে আমাদের স্কুলে গ্রামের স্কুলে 1-এ নিয়ে ভর্তি করা হলো। তা প্রথমে খাতা ধরা, সেই খাতা ধরা শুরু হলো। যেদিন খাতা ধরা হয় সেদিন স্কুলে বড় উৎসব হয় এবং প্রত্যেকটা বাচ্চার বাবা মা খই, মুড়ি, জিলাপি, মিষ্টি, কাঁচা টাকা, এগুলো মাস্টারকে নিয়ে সবাই নিয়ে খাওয়া দাওয়া হবে। তো আমাদেরকে সেই তোমার কি বলবো যে হাতে ধরায় লেখা হলো এলাহি ভরসা। প্রথমে লেখা হলো এলাহি ভরসা। এলাহি ভরসা মানে হচ্ছে আল্লাহ ভরসা। মন দিয়ে করস হবে বিদ্যা উপার্জন, মন দিয়ে করস হবে বিদ্যা উপার্জন, এই ধন কেহ নাহি নিতে পারে কেড়ে। অর্থাৎ তুমি বিদ্যা একটা ধন, তোমার বাড়ি, গাড়ি, টাকা কেউ তোমার কাছে কেড়ে নিতে পারবে, কিন্তু বিদ্যা কেউ কেড়ে নিতে পারবে না। এই জন্য বলছেন, আমার সেই ছোটকালে কথা বলছি, ক্লাস 1-এর, মন দিয়ে করস হবে বিদ্যা উপার্জন, এই ধন কেহ নাহি নিতে পারে কেড়ে। তারপরেই বলেছেন যতই করিবে দান ততই যাবে বেড়ে। আমি বোঝাতে পেরেছি? যতই করিবে দান ততই যাবে বেড়ে। তুমি টাকা দান করো, টাকা কমে যাবে। বাড়ি দান করো, বাড়ি কমে যাবে। তুমি গাড়ি দান করো, গাড়ি কমে যাবে। কিন্তু শিক্ষা দান করবা, শিক্ষা বাড়বে। কত সুন্দর কথা! মন দিয়ে করস হবে বিদ্যা উপার্জন, এই ধন কেহ নাহি নিতে পারে কেড়ে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। এবার বুঝেছ? সে 1991 সাল থেকে শুরু করেছে। এই যে যত দিচ্ছে তত বাড়ছে, যত শিখাচ্ছে তত আমার বাড়তেছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আর মনে রাখার বিষয়টা হলো বারবার পড়া, বারবার পড়া। আমি হয়তো একটা জিনিস পড়লাম, আমি হয়তো একটু বিশ্রাম নিলাম, তখন মনে মনে ভাবি যে কি পড়ছিলাম এটা। যদি মনে হঠাৎ একটা জায়গায় ভুলে গেলাম, আমি সঙ্গে সঙ্গে আবার যে সেটা দেখি। তোমরা ভুলে গেলে আবার দেখো। বাস, মনে রাখার জন্য মানে হচ্ছে বারবার দেখা আর ভাবা। তোমরা ভাববে, খালি ভাববে যে আমি বিশেষ পরীক্ষা দেব। আমি এই যে আজকে বাংলাদেশে কয়েকদিন আগে তোমার হয়েছে, তোমার কি বলবে যে 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনা দেওয়া হয়েছে। তার কয়েকদিন আগে আমাদের ভিশন 2041 দেওয়া হয়েছে। সেখানে কি কি টার্গেট করা হয়েছে, সেই টার্গেট গুলোতে আমরা যাবো কিভাবে। এই প্রসঙ্গে তোমাদের আমি আরেকটা কথা বলে রাখি, সবসময় পজিটিভ ভাববে।
নেগেটিভ ভাবলে তুমি আগাতে পারবে না। পজিটিভ ভাবলে তোমার ভিতর আসবে যে হ্যাঁ আমি 2041 সালে উন্নত দেশ হব। কিভাবে হব সেটা তো আমাদেরকে করতে হবে। সো আমার সামনে চ্যালেঞ্জ গুলো কি, তাহলে তুমি চ্যালেঞ্জ আসবে, আর চ্যালেঞ্জ গুলো যখন জানবে তখন দেখবে তোমার জানার পরিধিটা বেড়ে যাবে। তো তোমরা ভালো থাকবে, যোগাযোগ রাখবে। আমরা 19 তারিখে রাত 8টার সময় দেখা হবে। তোমরা একটু আগে যোগ দিবে, আমরা আগেই দিয়ে দিব পাসওয়ার্ডটা। আর পাসওয়ার্ড আজকে যেটা কালকে আরেকটা হবে। পাসওয়ার্ড কখনো কমন থাকবে না, তোমার কমনটা হচ্ছে জুম আইডিটা। আমি আবার বলছি রেকর্ড থাকবে, এবং রেকর্ড তোমরা অবশ্যই অন্তত একবার পড়বে, একবার রেকর্ডটা দেখবে। কথা শুনছো, রেকর্ডটা দেখছো, তখন তথ্যগুলো তোমার 70 থেকে 80% নিজের ভিতরে চলে যাবে। এরপরে যখন তুমি পিডিএফটা পড়বা তখন এটা একবার 100% হয়ে যাবে। কিন্তু ঘটনাগুলো কিন্তু তোমার মনে রাখতে হবে, ঘটনাগুলো তোমাকে বুঝতে হবে, এটা বারবার আলোচনা করতে হবে, বারবার বন্ধুদের সাথে গল্প করতে হবে। যত গ্রুপ ডিসকাশন করবা তত ভালো। তো তোমাদের সবার ভালো কামনা করছি, তোমরা সবাই ভালো থাকবে। খোদা হাফেজ।